আবির মেয়েটাকে টেনে তুলল। গায়ে তেমন কাপড় নেই, কিছুটা দূরে মেয়েটার ওড়না পড়ে আছে। আবির তাড়াতাড়ি ওড়নার কাছে যায়, ওড়নাটি এগিয়ে দেয় মেয়েটির দিকে। এরপর কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে আবির সেখান থেকে চলে আসতে থাকে। কয়েক পা আবির এগিয়ে আসতেই পিছন থেকে মেয়েটি ডাক দেয়, এই হিরো, এই পরীর দিকে না তাকিয়ে চলে যাচ্ছ যে? আবির একটু থামলো, মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসলো একটু, তারপর আর না তাকিয়ে আবারও চলে আসার প্রস্তুতি নিল। মেয়েটা দৌড়ে আসে আবিরের কাছে, পাশাপাশি হাঁটতে থাকে। আবিরকে বলল, কি ব্যাপার, ছেলেরা এত ভদ্র হয়? নাম কি তোমার? আপনার নাম কি পরি? না, আমার নাম পরি না, তবে সবাই রাতের পরি বলেই চেনে, সেজন্য বলেছি। আর আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বা তুই করে বলো, নামটা বলনি এখনো। আবির একটু থামলো, পা থেকে মাথা অবধি দেখে নিল আবির। মেয়েটার চোখ আর মুখ অসম্ভব মিষ্টি দেখতে, যেন চাঁদের জ্যোৎস্না মেয়েটির সারা মুখে লেগে আছে। মেয়েটার চোখের ভ্রুটাও বেশ আকর্ষণীয়। আবির ট্রেন রাস্তা ছেড়ে উপরে উঠল, মেয়েটিও সাথে আসতে থাকে। আবির ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ায়। হলদে আলোর সবটাই মেয়েটির মুখে এসে পড়েছে। ঠোঁট কেটে গেছে মেয়েটির, কপালে বেশ খানিকটা কেটে রক্ত বের হয়ে জমা হয়ে গেছে। আবির পকেট থেকে টিস্যু বের করে মেয়েটির কপালে রক্ত মুছে দিল। হলদে আলোতে অজ্ঞাত মেয়েটিকে যেন মনে হচ্ছে এক চমৎকৃত ফুলের মতো সুন্দর, যেন হলদে সকাল সন্ধ্যা ফুল আবিরের পাশে দাঁড়িয়েছে। আমার নাম আবির, ঢাকা শহরে নতুন। আমি ফারিয়া। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি নতুন? যেভাবে ছেলেগুলোকে মারলে, শালারা এক একটা খা। আমার সামনে মাকে নিয়ে গালি দিবেন না, পৃথিবীর কোনো মা খারাপ হয় না, হোক সেটা দুধ মা কিংবা জন্মদাতা মা। তাই গালি দিলে শুধুমাত্র যার উপরে রাগ তাকে দেবেন। আবির কথাগুলো বলে আবারও হাঁটা শুরু করে। ফারিয়া হা হয়ে তাকিয়ে থাকে এই অপরিচিত ছেলের দিকে। 30 মিনিটও হয়নি ছেলেটার সাথে ওর পরিচয়, দেখা হয়েছে, অথচ সে ছেলেটার দৃষ্টিভঙ্গি এতটা ভালো হবে বুঝতে পেরে ফারিয়া আসলেই হা হয়ে গেছে। ফারিয়া দৌড়ে আবারও আবিরের পাশে চেয়ে হাঁটতে থাকে। আবিরের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, তোমার মা অনেক ভাগ্যবতী, তোমার মতো একটা ভালো ছেলে পেয়েছে। সে এত তাড়াতাড়ি আমাকে ভালো বলে দিলেন? আমাকে তুমি বা তুই করে বলো। আর পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মনের দিক দিয়ে অনেক বেশি ভালো হয় থাকে। যাগে, ছেলেগুলো আমার পরিচিত ছেলে, ওদের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। ওরা টাকা কম দেওয়ার পরেও আমাকে ছাড়ছিল না, কয়েকজন বন্ধুকেও ডেকে আনে। ভাগ্যিস তুমি আসছিলে, না হলে আজ সারা রাত ছাড়তো না শয়তানগুলো। আপনার জায়গাতে আপনি যান, আমাকে আমার জায়গাতে যেতে দিন। আবির আর দাঁড়ালো না, হন করে সেখান থেকে চলে গেল। ফারিহা আবিরের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। আবির সেসবে পাত্তা দিল না, ওর মাথায় এখন টাকার নেশা চেপেছে। টাকার জন্য এখনও ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে, হিরো থেকে ভিলেন সে এখন। মায়া ট্যাক্সি থেকে নামলো, বিশাল একটা বাড়ির সামনে এসে থেমেছে ট্যাক্সি। রিশান ভাড়া মিটিয়ে মায়ের হাত ধরল। মায়াকে বাড়ির মধ্যে নিয়ে যায় রিশান। রিশান বলতে থাকে, এই পুরো বাড়িতে আমি আর তুমি থাকবো, সকালে অফিস, রাতে ফিরবো। তুমি থাকবে আর কাজের লোকেরা তো আছে, আশা করি তোমার খুব একটা খারাপ লাগবে না, কি বলো? ঠিক আছে, আমি আপনার জন্য রান্না করব, অপেক্ষা করব। একটা কথা বলো তো, তুমি কি বিয়েতে খুশি নও? না না, খুশি আমি। চলো ভিতরে, কালকে থেকে অনেক কাজ আমার। দেশকে বাঁচানোর জন্য আমার এখন হ্যাকার খুঁজতে হবে। হ্যাকার মানে কিসের হ্যাকার? ইন্টারন্যাশনাল হ্যাকার, পরে তোমাকে সব বোঝাবো। রিশান মায়ের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। ওদিকে লাবণ্য নিজের রুমে এসে বসল। নিলয়ের কথা ভাবতে থাকে লাবণ্য। চিরপরিচিত সেই মুখ, মনের ভিতরে নিলয়ের প্রতি বিশাল টান আজও ওর আছে, যা সে কন্ট্রোল করতে পারছে না। না চাইতেও নিলয়কে সে আরও বেশি ভালোবেসে ফেলছে। লাবণ্য নিজেও জানি না এই ভালোবাসার কোনো মানে আছে নাকি, তবে কিছু জিনিস ব্যাখ্যা মানে এসব দিয়ে হয় না। লাবণ্য তাই সব কিছু ভাগ্যের উপরই ছেড়ে দিয়েছে। লাবণ্য ফোন হাতে নিল, রিশানের সহকারীকে ফোন করলো ও। সেখানে কথা বলে রিশানের ব্যক্তিগত নাম্বারটি কালেক্ট করে নিল লাবণ্য।
তারপর রিশানকে ফোন দেয়। রিশান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ফোন বাজছে, অচেনা নাম্বার। রিসিভ করলো। ওপাশ থেকে শুনতে পেল, রিশান, আমি লাবণ্য বলছি। হ্যাঁ বলুন। ডেভিলকে নিয়ে এসেছি আমি। এখন কি করতে হবে? আগে বলো, ডেভিল আসলে কে? সেটা তো বলা যাবে না, কিন্তু ডেভিল ইজ ব্যাক, এটা শিওর। ওকে, আমি জানাবো। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ঘিরে একটি চক্রান্ত চলছে, আর সেটা করছে আমেরিকা। প্রথমে ভেবেছিলাম এটা নাসার কাজ, কিন্তু না, এটা মাইক্রোসফট কোম্পানির থমাসের কাজ। সে ভদ্রতার আড়ালে অনেক কিছু করছে, কিন্তু আমরা কিছু খুঁজতে গেলেই নাসার স্যাটেলাইট 101 কোণে বরাবর সামনে আসছে, বুঝতে পারছি না এটা কোনো হ্যাকারের কাজ নাকি এটা ওদের প্ল্যানের অংশ। আমাদের স্যাটেলাইট ধ্বংস করতে যাচ্ছে ওটা। ডেভিলকে তা বাধা দিতে হবে। আচ্ছা, ডেভিলকে নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে, রাখছি। লাবণ্য ফোন কেটে দিল। এদিকে আবির আবির 5 তারা হোটেলের রুমে এসে বিছানায় বসলো। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো ও। টয়নের দামি ল্যাপটপ। ওর মাথায় এখন হ্যাকার নেশা চেপে বসেছে। তবে প্রথমে ওর কাজ হলো ডেভিল নামে তৈরি করা সাইটটা ধ্বংস নতুবা বন্ধ করা। তাই সে ডার্ক ওয়েবে প্রবেশ করে। আর ডার্ক ওয়েব হলো অন্ধকার জগতের একটি সুগঠিত পথ। মূলত ডার্ক ওয়েব হচ্ছে আমাদের ইন্টারনেট দুনিয়ার একটা বড় অচেনা জগৎ। আমরা ইন্টারনেটে সে অংশটি ব্যবহার করি, সেটিকে মূলত সারফেস ওয়েব বলা হয়। এই সারফেস ওয়েবের পরেও ইন্টারনেটের একটা বিশাল জগৎ রয়েছে, যেটা সাধারণত আমরা ব্যবহার করতে পারি না। এর মধ্যে রয়েছে ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব দিয়েই সবাই কাজ করে। ডার্ক ওয়েবের মধ্যে অনেক কিছুই অজানা অজানা তথ্য থাকে। অনেক সময় সিক্রেট ইউজ, গোপনীয় সরকারি দস্তাবেজ, আরও অনেক কিছু। অনেক সময় কিছু অবৈধ তথ্য এই ডার্ক ওয়েবে জমা থাকে। এমনকি এই ডার্ক ওয়েবে অনেক সময় এমন তথ্য থাকে যার জন্য একজন মানুষ অন্য মানুষের বিপুল ক্ষতি করতে পারে। এই ডার্ক ওয়েবে অনেক সময় অবৈধ লেনদেন, চোরা কারবার ইত্যাদি কার্য এই ডার্ক ওয়েবেই হয়ে থাকে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের চেনা সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং এইসব তথ্য দিতে পারে না। ডার্ক ওয়েব এদের থেকে লুকোনো অবস্থায় থাকে এবং এগুলো লুকোনো সার্ভারে গোপন জায়গাতে জমা রাখে। তবে ডার্ক ওয়েবের শুরু জানতে হলে ইন্টারনেট কবে শুরু হয়েছিল এর সম্বন্ধে আগে জানতে হবে। 1990 দশক থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হয়েছিল ইন্টারনেট, কিন্তু এর ব্যবহার বিধি সীমাবদ্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং আরও বিভিন্ন রিসার্চ কাজের জন্য। এর বাইরে সাধারণ মানুষ খুব একটা ইন্টারনেট 90 দশকে ব্যবহার করতেন না, বা বলা ভালো ব্যবহার করার সুযোগই ছিল না। কিন্তু ধীরে ধীরে এই ইন্টারনেটের সাথে সমান্তরালভাবে কিছু প্রাইভেট নেটওয়ার্কও জন্ম হলো। মূলত সরকারি আইপি অ্যাড্রেস, লোকেশন এগুলি গোপন রেখে এই নেটওয়ার্কগুলি তাড়াতাড়ি ইউজারকে ব্যবহার করতে দিত। এর মধ্যে উল্লেখযোগ্য ফ্রিনেট, যেটি 2000 সালে প্রচলিত হয়েছিল এবং সেই সময়ের একটি বহুল জনপ্রিয় নেটওয়ার্ক ছিল। বর্তমান ডার্ক ওয়েব তার মূল টেকনোলজি হলো অনিয়ন রাউটিং। সেই অনিয়ন রাউটিং টেকনোলজি বা প্রযুক্তি তৈরি করেছিল মার্কিন নেভি রিসার্চ ল্যাবরেটরি। এটি তৈরি হয়েছিল মূলত সরকারি প্রতিরক্ষা বিভাগে এর গোপন দস্তাবেজ ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এইভাবেই প্রাথমিকভাবে ডার্ক ওয়েবের সূচনা হয়েছিল বলা যেতে পারে। ডার্ক ওয়েবে সহজে কেউ প্রবেশ করতে পারে না। তাহলে ডার্ক ওয়েবে আমরা কিভাবে প্রবেশ করব? ডার্ক ওয়েব মূলত জনপ্রিয় বিভিন্ন কারণে। এখানে যেমন একাধারে কিছু অবৈধ কার্যকলাপ হতে থাকে, যেমন অন্যদিকে এখানে এমন অনেক কিছু সফটওয়্যার পাওয়া যায় যেগুলি আমরা সহজে ইন্টারনেটে খুঁজে পাই না, বা আমরা সেগুলি ইন্টারনেটে খুঁজে পেলেও আমাদের চড়া দামে কিনতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এত দাম দিয়ে এগুলো সম্ভব হয় না। সফটওয়্যারগুলি পাইরেটের ভার্সন খুঁজে বেড়ায় ডার্ক ওয়েব এরকম অনেক সফটওয়্যার টুল সম্পর্কে বিনামূল্যে প্রদান করে। কিন্তু এক্ষেত্রে জেনে রাখা দরকার যে ডার্ক ওয়েব থেকে পাওয়া এই সমস্ত সফটওয়্যার বা টুলগুলি সবসময় ভালো হয় না। অনেক সময় এই সমস্ত টুলগুলিতে ভিডিও রকমের স্পাইওয়্যার আগে থেকে দিয়ে রাখে, যার ফলে কেউ যখন এগুলো ইউজ করতে যায় তখন তার কম্পিউটারের ডাটা
আবার তথ্য চুরির একটি সম্ভাবনা থেকেই যায়। ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে এবং ডার্ক ওয়েব ব্যবহার করার আগে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে। ডার্ক ওয়েবে প্রবেশের জন্য বিশেষ 8টি ওয়েবসাইট বা লিঙ্ক আছে। ডার্ক ওয়েব লিঙ্ক সম্পর্কে জানার আগে বা এখন এই ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে সর্বক্ষেত্রে নিজেদের মনে রাখতে হবে নিজেদের সিকিউরিটির ব্যাপারটা। ডার্ক ওয়েবে প্রবেশ করার পর সেহেতু সাধারণ ওয়েব দুনিয়ার মধ্যে পড়ে না, তাই এখানে প্রবেশ করার ক্ষেত্রে নিজেকে বিশেষ ব্রাউজার ইউজ করতে হবে। ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য অনেক রকম ব্রাউজার বাজারে প্রচলিত রয়েছে। তার মধ্যে টর ব্রাউজারটি হলো সবচেয়ে বহুল প্রচলিত এবং উল্লেখযোগ্য। টর ব্রাউজার নিজে সহজেই নিজের উইন্ডোজ কিংবা লিনাক্স মিশনের থেকে ডাউনলোড করা যায়। তবে একটা সাজেশন জরুরি, এই টর ব্রাউজার ইউজ করার আগে ভালো একটি ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সফটওয়্যার ইউজ করতে হবে, কারণ এই ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নিজের নিরাপত্তাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক্সপ্রেস ভিপিএন নামে এই ভিপিএন রয়েছে, তার মধ্যে রয়েছে মিলিটারি গ্রেডেড 256 বিট এনক্রিপশন। তাই এক্ষেত্রে কেউ ইউজ করলে তার পরিচিত সম্পূর্ণ গোপন থাকে এবং সহজেই সে ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইট বেশি চিন্তা না করে সহজেই ব্যবহার করতে পারবে। ডার্ক ওয়েবে প্রবেশের জন্য কিছু জনপ্রিয় লিঙ্ক আছে। এর মধ্যে 1 নম্বর হলো হিডেন উইকি। এটি 1 নম্বরে রয়েছে কারণ এটি অন্যতম জনপ্রিয় ডার্ক ওয়েব লিঙ্ক। স্বাভাবিক ওয়েবে আমরা যেমন উইকিপিডিয়া ইউজ করি তেমনই এটি ডার্ক ওয়েবের উইকিপিডিয়া বলা যেতে পারে। এখানে ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটগুলো লিস্টের মতো করে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সমস্ত লিঙ্ক থেকে যে কেউ সহজেই ডার্ক ওয়েবে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট ব্যবহার করতে পারবে। এখানে মনে রাখা দরকার ডার্ক ওয়েবের বেশিরভাগ ওয়েবসাইটেই এই ডোমেন এক্সটেনশন অফ অনিয়ন। দ্বিতীয় নম্বরে আছে সার্চ ইঞ্জিন ডাকডাকো। গুগলে যখন আমরা সার্চ করি তখন এই সার্চ ইঞ্জিনগুলি আমাদের কিছু ব্যক্তিগত তথ্য তাদের নিজেদের সংগ্রহে রেখে দেয়, কিন্তু এই ডাকডাকো ব্রাউজারটি ব্যক্তিগত সম্পূর্ণ গোপনীয় রাখে এবং কারো ব্যক্তিগত তথ্যের কোনো অংশ তারা তাদের নিজেদের কাছে জমা রাখে না। এটি একটি ফ্রি ওয়েবসাইট এবং সহজেই কেউ টর ব্রাউজারের মাধ্যমে ডাকডাকো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। 3 নম্বরে রয়েছে হিডেন অ্যান্সার। এই হিডেন অ্যান্সারে কেউ এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাবে যেগুলি সে বাস্তব জগতে কখনো শোনেনি। এই ওয়েবসাইটে আরও কিছু বিখ্যাত ব্যক্তিত্বদের চরম স্বীকারোক্তি দেখতে পাবে যেগুলি শুনে যে কেউ সম্পূর্ণ আশ্চর্য হয়ে যাবে। তবে এটির সুবিধা হলো স্বীকারোক্তি সম্পূর্ণভাবে গোপনভাবে প্রকাশ করে এবং এর মালিককে তার গোপনীয়তা লুকিয়ে রাখে। কিন্তু কেউ যদি আসল তথ্য খুঁজে তুলতে চান তাহলে তার এই তথ্যটি এই ওয়েবসাইট থেকে পেতে পারে। আমরা যেমন ইমেল পাঠানোর জন্য জিমেল, ইয়াহু, মেল সার্ভার করি, তেমনই ডার্ক ওয়েবের ইমেল পাঠানোর জন্য একটি ব্যবস্থা আছে যা 4 নম্বর ওয়েব লিঙ্ক হিসেবে ধরা হয়। সেই সার্ভিসের নাম হলো মেল টু টর। কেউ নিজের আইপি অ্যাড্রেস এবং পরিচয় সম্পূর্ণ গোপন রেখে একটি অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে ইমেল পাঠাতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। প্রোপাবলিকা ওয়েবসাইটটি হলো হিডেন অ্যান্সারের মতোই একটি ওয়েবসাইট। সহজে নিউজ পোর্টাল বলা চলে। সবাই নিজেদের বক্তব্য কোনো কিছুর বিধিনিষেধ কথা না ভেবেই সত্য প্রকাশ করে উত্তর মধ্যে থাকে। বিভিন্ন সরকারি দস্তাবেজ সংক্রান্ত তথ্য, বিভিন্ন গোপনীয় সংবাদপত্রের ডকুমেন্ট এবং আরও এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য প্রোপাবলিকা থেকে থাকে। মূলত বাক স্বীকারোক্তির কথা বিভিন্নভাবে প্রচার করে এবং তাদের ওয়েবসাইটে এটি মেনে চলে। 6 নম্বরে রয়েছে ফেসবুকিং ডার্ক ওয়েব। আপনারা কি জানেন আপনারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ফেসবুক ডার্ক ওয়েব ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটা সত্যি শুনতে অবাক লাগলেও ফেসবুক ডার্ক ওয়েবের জন্য তাদের অনিয়ন সার্ভিস দিয়ে থাকে, যেখানে কেউ সম্পূর্ণ গোপনভাবেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে পারভীন যোগাযোগ রাখতে পারবে ফেসবুকের সাহায্যে। 7 নম্বরে রয়েছে টর লাইব্রেরি। এখানে সকল প্রকার
নকল সফটওয়্যার, সিনেমা, নাটক এবং ইত্যাদি পাওয়া যায়, কিন্তু এটি ব্যবহার করার আগে নিজের মাথায় রাখতে হবে টেল লাইব্রেরি থেকে পাওয়া সমস্ত কিছু সফটওয়্যার সবসময় নিরাপদ হয় না। তাই এখান থেকে কোনো কিছু ডাউনলোড না করাই ভালো, অথবা ডাউনলোড করার আগে নিজের কম্পিউটারে ভালো করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে চেক করে নিতে হবে। 8 নম্বর ডার্ক ওয়েব লিঙ্কটি বা ওয়েবসাইটের নাম গ্যালাক্সি সোশ্যাল নেটওয়ার্ক। এটি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেটি কেউ ডার্ক ওয়েব থেকে ব্যবহার করতে পারবে। নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কেউ ফেসবুকের মতোই অনেক অনলাইন বন্ধুত্ব এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, সম্পূর্ণ নিজের তথ্য গোপন রেখে। আবির আজ সব লিঙ্কে প্রবেশ করে নিজের বিস্তার ছড়াবে। ডেভিলকে তার অস্তিত্ব হারাতে হবে ভিলেন সাইটের জন্য। আবির নিজেকে পুরোপুরিভাবেই তৈরি করলো। তারপর আরিয়া আমানের দিকে তাকালো। আমান আগে থেকেই আরিয়ার দিকে চেয়ে আছে। আরিয়া চোখ সরিয়ে নিল। দুজন মানুষ ডিম লাইটের আলোতে অন্ধকারাচ্ছন্ন ঘরে পাশাপাশি বসে আছে। কেউ কোনো কথা বলছে না, কিন্তু দুজনেই মনে মনে অনেক কিছু ভেবে চলেছে। আরিয়া ভাবছে, কি ভুলটাই না করেছি সাজ্জাদকে না চিনে এত বেশি ভালোবেসে ফেলেছি, অথচ ভাইয়া আমাকে কত ভালোবাসতো। জানি না মা কেমন আছে, ভাইয়া কি করছে কিছুই জানি না। মানুষ চিনতে কত বড় যে ভুল করেছি, অথচ আজ আমার পাশে এক বিশাল মনের মানুষ বসে আছে। ছেলেটা একবারের জন্যও আমার আঁচল সরে যাওয়া বুকের দিকে তাকায়নি। কি নিষ্পাপ চাহনি আমাদের, অথচ এইরকম একটি ছেলের স্ত্রী চলে যায় অন্য কারোর সাথে। কি আজব দুনিয়ার নিয়ম। আমান আরিয়ার দিকে চোখ সরিয়ে নিল। সিলিংয়ের দিকে তাকিয়ে আমানও আরিয়াকে নিয়ে অনেক কিছুই ভাবছে। আচ্ছা, আরিয়া কেন এখানে? প্রশ্ন করব? না না থাক, কি না কি ভাববে। মেয়েটার মুখে এত আকর্ষণতা কেন? কেন বারবার ওর পাশে, ওর সাথে থাকতে, ওর কণ্ঠ শুনতে আমার এত বেশি ইচ্ছা করে? আমায় কি আরিয়া জাদু করেছে? ধুর, এসব কি ভাবছি আমি। এত মিষ্টি একটা মেয়ে এইরকম জায়গাতে আছে। আচ্ছা, আমি যদি ওকে আমার সাথে নিয়ে যাই? না না, ও কেনই বা যাবে? আরিয়া আমানের দিকে তাকালো। ক্লিন শেপ দাড়িতে আমানকে বেশ স্মার্ট লাগছে। আরিয়া বলল, চুপ করে আছেন যে? ভাবছি। কি ভাবছেন? অনেক কিছুই। আচ্ছা, একটা প্রস্তাব রাখবেন? আমার কাছে অনুমতি নিচ্ছেন আপনি? সকাল না হওয়া অবধি আমি আপনার। আমি তো টাকায় কোনো আনুগত্য চাই না, চাই মন থেকে কেউ আমার হোক। মানে? আচ্ছা বাদ দিন, আমার বন্ধু হবেন? বন্ধু? হাসাচ্ছেন আপনি। আমি হলাম মা। কথাটা বলার সাথে সাথেই আমান আরিয়ার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। দুজন একে অপরের দিকেই তাকিয়ে আছে। এই প্রথম আরিয়া অচেনা অপরিচিত পুরুষের স্পর্শে অন্যরকম ভালো লাগা অনুভব করল। এই স্পর্শে নিখুঁত পবিত্রতা আর বিশাল সম্মান দেখতে পাচ্ছে আরিয়া। আমান কপট রাগ দেখিয়ে বলল, এমন করে বলবেন না। আপনি আমার কাছে কখনোই এমন না। টাকা দিয়ে হাজারটা মেয়ের সাথে প্রতিটা মুহূর্ত রুমে কাটানো যায়, সেখানে কোনো ভালো লাগে নেই, ভালোবাসা নেই। আছে শুধু ক্ষুধা নিবারণের এক বিশাল পন্থা। আমি ওই পথ বেছে নিতে চাই না। আমি চাই ভালোবাসার পথ, যে পথ ভালোবাসার নামে শত শত ফুল বিছানো থাকবে। ওই ফুল বিছানো পথে আমি আর আমার ভালোবাসার প্রেয়সী হাঁটব, হাতে হাত রেখে। এজন্যই বলছি, বন্ধু হবেন? প্রমিস। কখনো আপনাকে খারাপ উদ্দেশ্যে, স্পর্শ তো অনেক দূর, তাকাবও না। আরিয়া হতভম্ব হয়ে যায়। আমানের এমন ভদ্রস্বরূপ কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠল। আমান চোখের পানি মুছিয়ে দেয়। আরিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমান খুশি হয়ে হেসে তাকালো নির্যাতিত আরিয়ার দিকে, মনের গভীর থেকে অদেখা শিহরণের প্রবাহে। আমান বলল, তাহলে আমরা আজ থেকে একে অপরকে তুমি বলবো। কিন্তু কোনো কিন্তু না, চলো জানালা খোলা যাক, আকাশে চাঁদ উঠেছে, দেখব। আরিয়ার হাত ধরে আমান জানালার কাছে নিয়ে যায়। তারপর দুজনে আকাশের দিকেই চেয়ে থাকে। এভাবেই ওরা রাত পার করে দেবে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে।
মাসুম এসে পাশে দাঁড়ালো। নিলয়ের হাতে সিগারেট। মাসুমের দিকে তাকিয়ে বলল, আবার একটি বড় এলইডি মনিটর নিয়ে আসবি, কতগুলো কম্পিউটার লাগবে। কেন ভাই? এবার তো আমরা সরকারের হয়ে কাজ করব। তবু আমাদের সেফটির জন্য লাগবে। সরকারের সমস্যার থেকেও আমাদের সমস্যা বেশি। খুনি যতই খারাপ পদে খুন করুক, সে কিন্তু একজন খুনি হয়। আর একজন হ্যাকার, সে যতই ভালো কিছু করুক, সে কিন্তু একজন হ্যাকার হয়েই থাকে। একজন খুনি আর একজন হ্যাকার দেশের জন্য অনেক বেশি ভয়ঙ্কর। ঠিক আছে ভাই, তুমি যা বলবে তাই হবে। লাবণ্য ফোন করেছিল, বলেছে কালকে অফিসে যেতে হবে ওর সাথে। আচ্ছা, অর্ক কোথায়? ও বলল ওর নাকি কাজ আছে। ও যেখানে থেকে সেখানকার বাড়িওয়ালা বহুত হারামি, দেরি করে বাড়ির বাইরে থাকলে আর ঢুকতে দেয় না, এর জন্য চলে গেছে। মাসুম আর নিলয় গল্প করছেন। ওদিকে অর্ক নিজের পিসির সামনে বসে রইল। হঠাৎ ওর ফোনে একটি মেসেজ আসলো। তাকিয়ে দেখে ফাঁকা খালি ঘর, টাইপ কয়েকটা ডিজিটের একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ইংলিশে লেখা। বাংলা করলে এমন হয়, হ্যালো অর্ক, আমি আগন্তুক, নিলয়কে মেরে দাও, কারণ নিলয় আমাদের পথের কাঁটা হতে যাচ্ছে। আর একটা কাজ করো, ডেভিড হয়ে আবারও ব্যাংক রবারি করো। আমি চাই নিলয়কে সবাই খারাপ জানুক। আর একটা কথা, আমি কিন্তু জানি তুমি নিলয়ের থেকে টাকা নিতে চাও, তাই ব্যাংক ডাকাতি তুমি করবে। টাকা তোমার, তবে নাম হবে ডেভিডের। খুব শীঘ্রই দেখা হবে তোমার সাথে। আমাকে তুমি এখন খুঁজে পাবে না। অর্ক মেসেজের দিকে তাকিয়ে থাকে অনেকটা সময় ধরে। এটা দিয়ে 4টে মেসেজ আসলো অর্কের কাছে। আর বরাবরই এটির বক্তব্য, ডেভিলকে ধ্বংস করতেই হবে। আর ডেভিল হলো নিলয়। এটা কেবল ওরা বা খুব কাছের মানুষেরাই জানে। তার মানে নিলয়কে শেষ করতে হবে। কিন্তু কে হবে ওটা? কে এমন মেসেজ দিচ্ছে? অর্ক কিছু ভাবতেই পারছে না। সে রিফাতকে ডাকার প্রস্তুতি নেয়। আবিরকে আনা হয়েছে দুটো কাজে, একটা হ্যাকের, আরেকটা ডেভিলকে ধ্বংস করার। কিন্তু আবির কোথায়? আবির একটি নিজস্ব সাইট তৈরি করে ফেলেছে। ডার্ক ওয়েবের 50% এখন আবিরের দখলে। আবির একটা ভাইরাস আবিষ্কার করেছে, নাম বিএফপি, মানে বাটারফ্লাই ভাইরাস। বিএফপি এমন একটি ভাইরাস, মানে ভিলেন এমন শক্তি দিয়ে যা এলানের থ্রোনস ভাইরাসের 4 গুণ শক্তিশালী করে দিয়েছে। ভিলেন মানে আবির এখনও সাইট প্রোটেক্টর হিসেবে কতগুলো উড়ন্ত ভাইরাস চারপাশে সেট আপ করে দিয়েছে। এখন কোনো সাইট ওর সাইটে একবার প্রবেশ করার জন্য আসার সাথে সাথেই সেই সাইট ধ্বংস হবে। আর ওই ডিভাইস থেকে কখনো ডার্ক ওয়েব কেন ডাটা কানেকশন অন করতে পারবে না। সব সিস্টেম লস করে দেবে আবিরের তৈরিকৃত শক্তিশালী ভাইরাসটি। আবির পাশে তাকায়। রিফাতের কল। টয়নের ফোন বেজে উঠল। আবির রিসিভ করে কল। ওপাশ থেকে রিফাত বলল, কি ব্যাপার, তুমি কোথায়? আসছি আমি। ওকে, ঠিকানা নাও। দরকার নেই, লোকেশন ট্র্যাক বা হ্যাক করা আমার বা হাতের কাজ। নো প্রুফ, নো ক্রাইম। প্যারা নাই, ওনলি চিল। ওয়েট ফর মিস্টার ব্রো। আবিরের এমন কনফিডেন্সিয়াল কথা শুনে রিফাত ঘাবড়ে যায়। বুঝে যায় আবিরের মধ্যে এখন পুরোপুরিভাবে ভিলেন প্রবেশ করেছে। আবির এদিকে ফোন রেখে দিয়ে শব্দ করে হাসল। এরপর ল্যাপটপটি ব্যাগে ঢোকায়। এলানের ফোনে ওর ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, টমাস তাকে কেন পাঠিয়েছে সব তথ্য ছিল। আবির মোটামুটি অনেকটাই বুঝে গিয়েছে টয়ন কেন এসেছিল বাংলাদেশে, আর কেন ফোনে বা ল্যাপটপে এত হাই সিকিউরিটি লক করে রেখেছিল। আবির রুম থেকে বের হয়। সে অনেক আগেই রিফাতের নাম্বারের লোকেশন হ্যাক করে জেনে নিয়েছে রিফাত কোথায়। উদ্দেশ্য সেদিকে যাবে। লাবণ্য নিলয়দের বাড়িতে এসেছে। নিলয়, নেহা, মাসুম, এলান আর সিয়াম রেডি হয়ে এসেছে। ওদিকে রিশান মায়ের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলো। লাবণ্য বলল, আমাদের যেতে হবে সেখানে, মানে সিক্রেট অফিসে। কিন্তু স্যার আমার সাথে যাবে? মানে ও কেন তোমার সাথে যাবে? কারণ আমি ওনাকে নিতে এসেছি। আর নিলয় স্যার নাসা হয়ে কাজ করবে। স্যার রবার্ট আপনাকে চেয়েছে, আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। কিন্তু নিলয় কেন যাবে?
আর তাছাড়া তোমার কোম্পানি অন্য দেশের স্যাটেলাইট সিস্টেম হ্যাক করে নিয়েছে। মোটেও না, নাসা কখনো এমন ছোট কাজ করবে না। নাসা কি করে না করে সেটা গোপন আছে, এই জন্যই তোমরা পার পেয়ে যাচ্ছ। স্যার আপনিই বলুন, নাসা কেন এমন করবে? পুরো বিশ্ব একটা কোম্পানির দিকে তাকিয়ে আছে, সেটাও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাবণ্য, এলান যা বলছে তা সত্যি হতে পারে। কোনো হ্যাকার সব দেশের নেটওয়ার্ক সিস্টেম নিজের কন্ট্রোলে এনে স্যাটেলাইটগুলো হ্যাক করছে, তারপর সে নাসার উপর অ্যাপিল করছে। সব দেশের প্রোটেক্ট হিসেবে হ্যাকার আছে। এই হ্যাকার ভাবছে হয়তো নাসা কোম্পানি তাদের দেশের স্যাটেলাইটের তথ্য নিয়ে মহাকাশে গবেষণার উপগ্রহ আবহাওয়া অনেক তথ্যই অগ্রিম করে দিয়েছে। আমি এত কিছু জানি না, আমার সাথে সবাই চলো। আগে ডিশানের সাথে দেখা করতে হবে, তারপর দেখা যাবে কি হচ্ছে আর কি করা যাবে। লাবণ্য কথাগুলো বলে বাড়ি থেকে বাইরে বের হলো। নিলয় সবার দিকে তাকায়। নিলয়ের কথায় সবাই সম্মতি জানালো। এরপর ওরা সবাই সিক্রেট পুলিশ এজেন্সির দিকেই যেতে থাকে। প্রীতি আবিরের বাড়ির বারান্দায় এসে বসেছে। দুটো ছেলে ডেকে এনেছে ও। আবিরের ঘর থেকে কম্পিউটারটি বের করে নিজের রুমে নেওয়ার জন্য এসেছে। আবির নেই। আবিরের জন্য ওর অনেক মন খারাপ করছে। অনেকবার না চাইতেও কেঁদে ফেলেছে প্রীতি। আবিরকে সে অনেক বেশি ভালোবাসে। আবির কি চায় প্রীতি তা জানে না, কিন্তু প্রীতি সবসময় আবিরের ফেরায় অপেক্ষায় চেয়ে থাকে রাস্তার দিকে। আবির কখনো বোঝেনি প্রীতি কেন আবিরদের বাড়ির সোজা ওর 3তলা বাড়ির শেষ রুমটা নিয়েছিল, যেন জানালা খুললে প্রীতি আবিরকে দেখতে পাবে। ব্যালকনিতে আসলেও যেন আবিরকে দেখতে পাই, সেজন্য ও কোনার রুমটা নিয়েছিল। আবির কখন আসতো বের হতো সব কিছুর উপর নজর রাখত প্রীতি। এখন আর দেখা হয় না আবিরকে। প্রীতি আবিরের বাড়ি থেকে বের হলো। তখনই একটা জিপ গাড়ি এসে থামলো প্রীতির সামনে। প্রীতি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, দেখতে অনেক বেশি সুন্দর। আরিয়ার জন্য যতগুলো ছেলে পাগলামি করেছে তার থেকে প্রীতির সাথে কথা বলার জন্যই 2 গুণ বেশি পাগলামি করেছে সবাই। কিন্তু প্রীতি কখনো কারো পাগলামিতেই সাড়া দেয়নি, কারণ সে তো একটা বোকাশোকা ছেলেকে মানে আবিরকে ভালোবাসে। জিপ গাড়ি থেকে সাজ্জাদ নামলো। পাশে ওর কয়েকজন বন্ধুরাও আছে। ফুহাদ, নাইম আর শাহিন আসলো এগিয়ে প্রীতির কাছে। সাজ্জাদ প্রীতির দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর হাত বাড়িয়ে প্রীতির হাতে আঙুল দিয়ে স্পর্শ করলো। প্রীতির সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে ওঠে। সাজ্জাদ হাসি দিয়ে বলল, ওরে বাপরে, নাইম দেখলি ফুলে কত কাটা। ভাই ফুল না রে, সাপ, বিষাক্ত সাপ টাচ করেছিস, ফোঁস করে উঠেছে। ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখেছিস কখনো? ব্ল্যাক মাম্বার মাথায় শোয়ের অ্যাঙ্কার চুমো দেয়। আমার তো ইচ্ছে করছে বিষাক্ত সাপের গালে একটা পাপ্পি দিই। দেখ, তোরা যেমন জানোয়ারের মতো পাল বেঁধে ঘুরে বেড়াস, তেমনি না তোদেরকে কেউ সহ্য করতে পারে না। আমার সামনে আসতে তোকে নিষেধ করেছিলাম, এর ফল ভালো হবে না। ও মামুনি, কে ফল দেবে গো আমাদের? আরে মনে হয় ওর বাবা এসে বলবে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, প্রীতি আমার মামুনি, ওকে ছাড়। হা হা হা। শাহিনের কথা শুনে ওরা 4 জনেই জোরে হেসে উঠল। প্রীতি ওদের থেকে চলে আসার জন্য পা বাড়ায়। সাজ্জাদ সামনে আসে, প্রীতির চুলে হাত দেয়। সাথে সাথেই সাজ্জাদের গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিল প্রীতি। সাজ্জাদ আরও বেশি রেগে যেয়ে প্রীতির হাত ধরল। আর তখনই সেখানে প্রীতির বাবা নিয়াজ সাহেব চলে আসে। সাথে প্রীতির চাচা আরও কাজিনও আসে। সাজ্জাদ তাড়াতাড়ি হাত ছেড়ে দেয়। কাউকে কিছু না বলে সেখান থেকে ওরা চলে আসে। প্রীতি দৌড়ে ওর বাবার কাছে যায়, বুকে জড়িয়ে ওর বাবাকে সবটা খুলে বলে। তারিক বলল, প্রীতি তুই চিন্তা করিস না, আমি দেখছি। তুই কি দেখবি? শুধু তো তোর টাকার গরম দেখাবি আবিরের সাথে। থাক, কারো কিছু দেখা লাগবে না। আবির থাকলে ঠিকই সে সব করতো। তোরা তো সম্পদের লোভে ব্যস্ত থাকিস, যা সেটাই কর। প্রীতি কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। সবাই প্রীতির এমন কথাগুলো শুনে অবাক হয়। আবিরকে সাপোর্ট নিয়ে প্রীতি প্রথমবার এমন করে কথা বলেছে। মেয়েটাকে না খাওয়া অবধি এখন শান্তি নেই। ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ওরা 4 জন। নাইমের কথা শুনে সাজ্জাদ ব্রিজের বাঁধে একটা লাথি দিল।
সাজ্জাদের গালে আঙুলের চাপ বসে আছে। সাজ্জাদ গাড়ি থেকে ড্রিঙ্কের বোতল এনে মুখে দিয়ে খেয়ে নেয় কিছুটা, তারপর চিৎকার করে বলতে থাকে, ওই শালিকে তো আমি মেরেই ফেলবো। ওকে একবার ধরতে পারলে এমন জায়গাতে বেচে দেব কখনো আলোর মুখ দেখতে পাবে না। শালিকে 1 সপ্তাহ ধরে আগে বোঝাবো আমি কি করতে পারি। যখন ওর সাথে রাত কাটাবো না, তখন বুঝবে আমাকে চর মারার মজা কতটুকু। না না, এখন না। সোসাইটিতে প্রীতির পরিবার অনেক বড়, আর সামনে আমার বাবার এমপি হওয়ার ইলেকশন। এখন কোনোভাবেই যদি বাবা আমি ফেসে যাই তাহলে অনেক সমস্যা হবে। বাবা পাস করতে পারবে না। বাবা ভিতর থেকে যেমন হোক বাইরে সবার প্রতি দয়ালু দেখায়, সেজন্য আমাকে সবাই খারাপ জানলেও বাবাকে ভালো বলে। আপাতত বাবার ইলেকশন শেষ হোক, না হলে বড় জায়গাতে হাত দেওয়ার ফলে আমাদের অনেক ঝামেলা হবে। তাহলে এতদিন অপেক্ষা করব? ওরকম একটা মালের জন্য রিস্ক তো নিতেই হবে। চুপ কর, পলিটিক্স বুঝিস? যখন আমি বলবো তখন সবাই মাঠে নেমে পড়বে। আর তাছাড়া ক্লাবে তো রোজ দুটো কাজ চালিয়ে নে। তোর মতো তো আর আমাদের বউ নেই যে আমাদের বিছানা গরম হবে। বাজে কথা রাখ, মাথায় রাগ উঠে আছে, চল এখান থেকে। সাজ্জাদের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। এক এক করে জিপে ওঠে ওরা চলে যায় ক্লাবের দিকে। আবির চেয়ারে বসে আছে, পিছনে অর্ক আর রিফাত দাঁড়িয়ে আছে। আবির অর্ককে দিয়ে একটা কম্পিউটার আনিয়েছে। অর্ক জিজ্ঞাসা করলো, আমরা এখন কি করব? তালিকা করব। তালিকা মানে? কিসের তালিকা? 100 জন খারাপ মানুষের তালিকা, হোক সেটা পৃথিবীর মধ্যে অন্য দেশ বা বাংলাদেশ, তবে তালিকা লাগবে। মানে কেন? টাকার জন্য। আমার টাকা প্রয়োজন। আই নিড মানি। মানি ইজ হানি, মানি ইজ ফানি। আরে ভাই, এসব কি বলছো তুমি? বুঝতে পারবি সবাই। আপাতত আমি বড়লোক হতে চাই, কিন্তু ভালো, আর গরিব জনসাধারণের টাকা হাতিয়ে নিয়ে নয়। আবিরের কথার আগামাথা ওরা দুজন কিছুই বুঝতে পারছে না। তারপর আবির বসা থেকে উঠে দাঁড়ালো, দেয়ালে টাঙানো বড় পিসির দিকে তাকালো। আবিরের দৃষ্টি অনুসরণ করে অর্ক আর রিফাতও তাকালো। আবির বলল, স্ক্রিনে তাকাও সবাই। ডার্ক ওয়েবে সিক্রেট ওয়েব থেকে 100 জনের নাম আছে, মানে নামগুলো আমি নিজেই সাজিয়েছি। তবে এখানে থাকা যাদের নাম আছে তারা প্রত্যেকেই ক্রাইমবাজ, যাদের পকেটে কোটি কোটি টাকা, অথচ মানুষ মরে গেলেও তারা টাকা খরচ করে না। প্রথম জন হলো রবার্ট নাসার, বর্তমান মালিক, আর সেকেন্ড যে আছে সে হলো টমাস, মাইক্রোসফটের বর্তমান মালিক। দুজনের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা, অথচ দাবি করে টাকা নেই। 3 নম্বরে আছে ডেভিল, তবে এই লিস্ট থেকে ডেভিলকে কাটা হবে, কারণ সে অনেক টাকার মালিক হলেও সে মানুষের উপকার করে, তাই তার দিকে আমরা তাকাবো না। 4 নম্বরে আছে এই দেশের রাষ্ট্রপতি রাব্বি ও আর্মি সেনাবাহিনীর প্রধান নুরুল হক। এরপর কে কোন ব্যাংক টাকা আছে সব হিসেব আমি বের করছি। অপেক্ষার সময়ের আর একটা রাতের, যে রাতের জ্যোৎস্না স্নান প্রাকৃতি হবে বিশুদ্ধ, আর আমি করব অশুদ্ধ। আবিরের কথা শুনে রিফাত আর অর্ক অবাক হয়। আবিরকে ঠিক যে কাজের জন্য আনা হয়েছে, আবির তার থেকে বড় পর্যায়ের কাজ শুরু করে দিয়েছে। এখন আবিরকে থামানো মানে নিজের খারাপ ডেকে আনা। আবির রিফাতের পকেটে হাত ঢুকালো, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো ও। কখনো আবির সিগারেট খায়নি, অথচ সে আজ সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবির রিফাতের দিকে তাকাই, রিফাতকে গম্ভীর গলায় বলল, আমার একটি বুলেট প্রুফ গাড়ি ও ডিস লাগবে, যা আমি পরে ক্রাইম করতে চাই। কিন্তু এমন ড্রেস আমাদের কাছে নেই। মিলিটারি বেচে আছে, সেখানেই সব। কিন্তু সেই সব সিক্রেট রুমে রাখা, যা আমরা যেতে পারবো না। কোনো উপায় নেই? আছে, মিলিটারি বেজের যে নেটওয়ার্ক সার্ভার আছে সেটা যদি হ্যাক করতে পারি তাহলে জানতে পারবো সেই সিক্রেট রুম কোথায় আছে। ওকে, এটাতেই হবে। মিলিটারি ব্রেজের সব কিছু হ্যাক করে অফ করে দিব, তারপর সেটা সারানো বাবদ আমি বুলেট প্রুফ গাড়ি আর ডিস দিব। আবির আর কোনো কথা বলল না। সবাই আবিরের এমন হিংস্র স্বভাবের জন্য বেশ চিন্তায় পড়ে গেল। টমাস খুব চিন্তায় আছে। এমনিতে ওই অচেনা হ্যাকারকে, যে তার সব গোপন অ্যাকাউন্টের খবর রাখছে, সব কিছুর হিসেব রাখছে, কিন্তু তাকে খুঁজে বের করা যাচ্ছে না। ভিলেনের অপেক্ষায় টমাস বসে আছে। কে ভিলেন? আর টয়নি বা কোথায়? যতবার সে টয়নির সাথে যোগাযোগ করেছে ততবারই ভিলেন নামধারী ওপাশ থেকে কে যেন কথা বলেছে।
সিক্রেট কাজের জন্য টমাস পুলিশের কাছেও যেতে পারছে না, এই জন্য ভিলেনকে আসার অফার করেছে টমাস। ওদিকে এলানের সাথেও রবার্ট কথা বলেছে, ডেভিলকে ওর চাই। এলান তাকে জানিয়েছে ডেভিলকে নিয়ে সে ফিরবেই। কেউ জানে না কি হতে যাচ্ছে। ডেভিল কি তবে মুখোমুখি হতে যাচ্ছে ভিলেনের? নিলয় এসে নামলো ঢাকা সিটির সবচাইতে বড় সাইবার প্রতিরক্ষা ক্যাম্পে। বাংলাদেশের অল সিসিটিভি কানেক্ট এখান থেকেই করা হয় ও দেখা হয়। কোথায় কি আছে সব কিছু জানা যায় এই ক্যাম্পের সব ল্যাপটপ থেকে। নিলয় গাড়ি থেকে নামার সাথে সাথেই কয়েকজন পুলিশ চারপাশে এসে ঘিরে দাঁড়ায়। লাবণ্য নামলো সেখানে তাড়াতাড়ি। নেহা এসে নিলয়ের হাত ধরল। একজন পুলিশ অফিসার, যার নাম রিশান, সে এগিয়ে আসে। হ্যালো লাবণ্য, এরা কারা? এ হলো নিলয় আর সেই হলো ডেভিল। রিশান নিলয়ের দিকে তাকায়। নিলয় কোনো কথা বলে না, পুলিশ সোর্সের দিকে তাকালো। রিশান আসে নিলয়ের সামনে। তুমি তাহলে ডেভিল? আসলে লাবণ্য আগেও হয়তো আপনাকে বলেছে, কিন্তু আমি আবার বলছি। এতদিন ভাবতাম নাসা কোম্পানি আমাদের দেশের স্যাটেলাইট সিস্টেম হ্যাক করতে তথ্য চুরি করত, কিন্তু আমরা ভুল জানতাম। গত একদিনের আগে আমাদের ডেটাবেস থেকে কোনো প্রকার তথ্য চুরি হয়নি, কিন্তু একটা মেসেজ আসে আমাদের কাছে। মেসেজটা অনেক কিছুই বলে আমাদের, মানে কেউ একজন নাম্বার গোপন রেখে মেসেজ পাঠায়, আর সেটাতে লেখা থাকে টমাস হলো মেইন কালপেট, যে কিনা নিজেই তথ্য চুরি করে নাসাকে পিছনে রাখতে চায়। তাই তোমার কাজ হলো এটা বন্ধ করা, স্যাটেলাইট থেকে যেন কোনো প্রকার তথ্য চুরি না করতে পারে। প্রয়োজন হলে তোমাকে নাসার সাথেও যোগাযোগ করতে হবে, তবে আগে দেশকে বাঁচাতে হবে। শুনেছি দেশের সামরিক বাহিনীদের তথ্য চুরি হচ্ছে, তাই তোমাকে দরকার। রিশান এক নাগারে কথাগুলো বলল নিলয়কে। সে বুঝে গিয়েছে অনেক বড় কিছু হতে যাচ্ছে। নিলয় মেন ফ্লোরে উঠল। একটা বিশাল রুম। সেই রুমের চারপাশে কম্পিউটার, ল্যাপটপে ভর্তি। কয়েকজন হ্যাকার সেখানে বসে আছে। নিলয় প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়ালো, কারণ তারা জানে আজ ডেভিল আসবে। ডেভিল, যে কিনা একসময় মানুষের আতঙ্কের নাম ছিল, আর আজ সে দেশের জন্যই কাজ করবে। নিলয় একটা পিসির সামনে যেয়ে বসলো। এলানের দিকে তাকাই। এলান পাশে এসে দাঁড়ালো। কিবোর্ডে অনেক বছর পর সে হাত রাখলো। সেদিন রাতের পরে নিলয় আর কখনো কম্পিউটারের ধারে কাছেও যায়নি। আবারও কত বছর পর সে কিবোর্ডে হাত দিল। এলানকে প্রশ্ন করল, জি স্যার। জনাথন জেমস নাসার ওয়েবসাইট হ্যাক করে এবং সেখান থেকে প্রায় $1.7 মিলিয়ন সমপরিমাণ মূল্যের একটি সফটওয়্যার সোর্স কোড ডাউনলোড করে। নাসার মতে জেমস যে সফটওয়্যারগুলো চুরি করেছিল সেইগুলো দিয়ে ইন্টারন্যাশনাল স্পোর্টস স্টেশন নিয়ন্ত্রণ করা হয়। জেমস নাসার ওয়েবসাইটকে যে ক্ষতি করেছিল সেটি ঠিক করতে নাসার ওয়েবসাইট 3 সপ্তাহ বন্ধ রাখতে হয়। অপরদিকে এটি ঠিক করতে নাসাকে গুনতে হয় প্রায় আরও লক্ষাধিক $। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে রুম থেকে যেতে বলল ও। এলানো যাচ্ছিল, কিন্তু নিলয় তাকে যেতে বারণ করলো। নেহা, লাবণ্য, মাসুম আর সিয়াম রুম থেকে বের হয়। এলান পাশের চেয়ারে বসলো। নিলয় নিজের চেয়ারে বসে ডার্ক ওয়েবে প্রবেশের প্রস্তুতি নেয়। কিছু সময় পর নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করে। প্রথমে একটা সাইট দেখতে পেল ও। সাইটের নাম দি ডেভিল। তারপর একটা সাইট দেখতে পাই, নাম দি ভিলেন অফ ওয়ার। নিলয় এলানকে বলল, মানে? না স্যার, আমার এখন কোনো সাইট নেই। বাট ভিলেনকে কেন জিজ্ঞাসা করছেন? আমি দেখি তো। এলান ডার্ক সাইটে আছে। ভিলেন নামধারী একটা সাইটে প্রবেশ করার প্রিপারেশন নাই। সাথে সাথেই নিলয় তাকে থামিয়ে দিল। এলান প্রশ্ন করার আগেই নিলয় বলল, মানে ফ্লাই ভাইরাস কেন? ভিলেন একটি ভাইরাস বানিয়েছে ডার্ক সাইটে, আর সেটা উন্মুক্ত করা তোমার থোন ভাইরাসের থেকেও জটিল। শোনো, একটা কথা বলি, কোনো জিনিস যদি আকর্ষণের জন্য হয়ে রাখা হয় তাহলে সেটা সবার জন্য খারাপ কিছু ব্যয় আনে। মানে হলো, খোলা জিনিস কখনোই ভালো হয় না। রাস্তার পাশে খোলা খাবারের দোকানের খাবার, ফুটপাতে খোলা কাপড়ের দোকান, ওড়না ছাড়া মেয়ে, আর পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে কখনোই ভালো হয় না। তেমনি ডার্ক সাইটে কোনো কিছু খোলা রাখলে সেটা লোভের জন্য রাখা হয়, যেন লোভ করে তুমি সেখানে প্রবেশ করো সেই সাইটে।
আর তোমার সাইট সে নিজে হ্যাক করে তার নিজের ভাইরাস ইনস্টল করে দেবে। এরপর তোমার ডিভাইসে থাকা যত প্রকার ব্যক্তিগত তথ্য আছে সে সব চুরি করবে খুব সহজে। এখানে হ্যাকার তার আইপি অ্যাড্রেস গোপন রাখলেও চলবে, কারণ সে মেসেজ নয় অ্যাপস দিয়ে সে হ্যাক করবে। আর ভিলেন হলো প্রচুর একজন চালাক লোক, তার তৈরিকৃত ভাইরাসে ও সাইট দেখারা বোঝা যায় না। ভিলেন একজন দক্ষ হ্যাকার, সে ইচ্ছে করে ডেভিলের সাইটের পাশে নিজের সাইট বানিয়েছে যেন আমি তাকে অ্যাটাক করি। আপাতত ভিলেনকে ছেড়ে দাও, আমাদের যে কাজ সেটা করি। এলান নিলয়ের বলা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। নিলয় যা বলছে তাই ঠিক। এলান অনেক কিছু শিখলো নিলয়ের থেকে, আর এজন্যই নিলয়কে ওর আইকন মনে হয়। এলান মাথা নেড়ে সম্মতি জানালো। কাজের জন্য সবাইকে ডাকা হয়। তারপর আরিয়া চোখ মেলে তাকায়, জানালা খোলা আছে। সেখান থেকে সূর্যের আলো ওর মুখের উপর এসে পড়েছে। অনেকটাই বেঁচে গেছে। কাল রাতে আমানের সাথে অনেকক্ষণ গল্প করে ভোর হওয়ার আগে আমান চলে যায়। আরিয়া প্রথমবার বিছানায় গায়ে এলিয়ে দিতেই পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। চোখ খুলে তাকাতেই ওর আমানের কথা খুব করে মনে পড়ছে। বিছানায় বসে সে আমানের কথাই ভাবছে। তখনই দরজা খোলা শব্দ শুনতে পেল ও। তাকিয়ে দেখে জীবন এসেছে। জীবন দেখে আরিয়া ভয়ে চুপসে যায়। জীবন বলে, শোন, তোকে আর রাখা যাবে না। একটি পল্লীতে বেচে দিছি। তোকে যত টাকা দিয়ে কিনেছিলাম তার 3 ডবল টাকা উঠে গেছে। এখন আর তোর প্রয়োজন নেই, তবে 1 মাস এখনও তুই থাকবি। 1 মাস আমাকে আরও ডবল টাকা দিবি, তারপর তুই আমার থেকে মুক্ত। আর কি এমন সার্ভিস দিছিস যে আমান স্যার বারবার আসছে? সকালেও ওর বন্ধু বিষ্ণু ফোন করে জানায় তোকে যেন আর কারোর সাথে না শুইতে দিই। অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছে। কিরে, কেমন আরাম দিছস? তোর শরীরের যা রস, আরাম তো পাইবেই। তোর পাশে থাকলে আমারই কেমন হয়। ইচ্ছে করে তোকে নিয়ে এখন একটু খেলি, কিন্তু না, তোকে এখন থেকে কোনো পুরুষ স্পর্শ করবে না, কারণ ডিল হয়ে গেছে। আর জীবন একবার যা ডিল করে তা পূরণ না হওয়া অবধি ছাড়ে না। আজকে তুই আরামে থাক। জীবন কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়া জীবনের কথাগুলো চুপচাপ শুনছিল। আমানের এমন কাজের জন্য আরিয়া বেশ অবাক হয়েছে, কারণ এমনটা কেউ কখনো করবে না। আর আমান কেন করলো? আরিয়া হাঁটুর সাথে মাথা ঠেকিয়ে ভাবতে থাকে, আমান কেন এমন করছে? আচ্ছা, সে কি আমায় পছন্দ করে? মানুষ হিসাবে আমান তো খারাপ না। আমারও তার সাথে সময় কাটাতে ভালোই লাগে। মাত্র কয়েকদিনের পরিচয়ে কত কাছের মনে হয় তাকে। ইস, কী সব ভাবছি আমি। না না, আমানের এমন অনুভূতিকে জাগ্রত করতে দেব না। সে ভদ্রলোক, সমাজে নাম ডাক আছে তার। আমার সাথে মায়াতে আটকে গেলে ওর ওর অনেক সমস্যা হবে। মানুষ হাসাহাসি করবে, ঘেন্না করবে তাকে। সে আসলে সরাসরি জানাবো আমি তাকে পছন্দ করি না। সাজ্জাদ ড্রয়িং রুমে এসে বসলো। ওর বউ সাজিকাও আছে। সাজিকা আমতা আমতো করে সাজ্জাদকে বলল, 2 লোক এসেছিল, ওনারা তোমার কথা বলছিল। কি কথা? তুমি নাকি প্রীতি নামের কোন মেয়েকে তুলে আনতে চেয়েছো, তাকে বাজে কথা বলেছ। তো তোকে কৈফিয়ত দিতে হবে এখন? আমি তোমার স্ত্রী, ঘরে বউ থাকতেও কেন তুমি অন্য মেয়েদের সাথে এমন করো? তোকে কি আমি সব বলে করে দেব? সাজ্জাদ কথাটা বলেই সাজিকা চুলের মুঠি ধরল, জোরে একটা ধাক্কা দেয়। সাজিকা দেয়ালের সাথে যেয়ে ঢোল খেলো। ওর কপাল কেটে রক্ত বের হওয়া শুরু করেছে। সাজিকা একটু চিৎকার করে উঠল। সাজ্জাদ বেল্ট খুলে পেটাতেই যাবে, তখনই সেখানে হান্দু মিয়া চলে আসে। সাজ্জাদের গালে 2 চড় দেন তিনি। সাজ্জাদকে বলে, কি শুরু করছিস? ঘরের বউকে এভাবে মারছিস কেন? সে তো ঠিকই বলছে, তুই এখন এ বাড়ি থেকে বের হ। ও যেন কখনো আমার ওপর কথা না বলে। বের হ বাড়ি থেকে। সাজ্জাদ সাজিকার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। হান্দু মিয়া সাজিকার কাছে যায়, কপালের রক্ত মুছে দিয়ে সাজিকাকে বুকে জড়িয়ে ধরে। সাজিকা নিতান্তই গরিব ঘরের একটা মেয়ে, দেখতে অনেক বেশি সুন্দর। সে কারণে হান্দু মিয়া তার নিজের ছেলের সাথে সাজিকাকে বিয়ে দিয়ে দেয়। প্রথম যেদিন সাজিকা তার বর সাজ্জাদের থেকে অবহেলা নির্যাতন পায়,
তখন পাশে এসে দাঁড়িয়েছিল হান্নু মিয়া। আর হান্নু সাহেব সেদিন সাজিকাকে নিজের ঘরে নিয়ে যায়। এরপর যা হয় সাজিকা কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। হান্নু মিয়া তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সাজিকা ভেবেছিল এটা শ্বশুরের একটি ভালোবাসা, কিন্তু না, সেদিন জোর করে সাজিকাকে হান্নু মিয়া ধর্ষণ করে। তারপর থেকে রোজ রাতেই সাজ্জাদের আড়ালে এটা হয়ে আসছে। এখন তার ব্যতিক্রম নয়। সে সাজিকাকে নিয়ে রুমের মধ্যে চলে গেল। দরজা আটকে সাজিকা বিছানায় ফেলে দেয়। তারপর আবির বাইরে বের হয়। সাথে অর্ক আর রিফাত আছে। রিফাত গাড়ি চালাচ্ছে। আবিরের কাছে জিজ্ঞেস করে, কোথায় যাব? নাসির নামের একজন ব্যক্তির বাড়ির সামনে। মানে দেশের নয়, এশিয়াদের মধ্যে টপ 6 নম্বর বিজনেসম্যান নাসির কাছে যাচ্ছি। ওনার কাছেই, মানে ওনার বাড়ির সামনেই যেতে হবে। কিন্তু কেন? তোমার টয়নের কথা মনে আছে? আছে। কেন? টয়নের ফোনে একটা লোকেশন, একটা নাম আর সঠিক ডিরেকশন থাকা একটি বিশাল আকর্ষণীয় জিনিস আছে। ম্যাপ সহ ডিটেলস দেওয়া আছে। আর সেটার জন্য টয়ন তার মৃত্যুর আগেই ফোনের কথা বলে গিয়েছিল। তো মানুষ মৃত্যুর সময় সাধারণত সৃষ্টিকর্তার নাম নিয়ে থাকে। সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে চায় যেন তাকে সুরাহা করে। তাতে কি হয়েছে? এখানে টয়নের সাথে কি সম্পর্ক থাকবে? বড্ড বোকা তোমরা। ওইসব লোকেই মৃত্যুর আগে সৃষ্টিকর্তার নাম ছাড়া অন্য কিছু বলে। তখন বুঝতে হবে সেসব লোকগুলো বিশেষ কিছু ব্যাপার ছিল ওইসব বস্তুর উপর। যেমন কেউ মৃত্যুর আগে বলে অমুক জায়গাতে টাকা আছে, অমুক জায়গাতে দলিল আছে। তো টয়নের ফোনে কি টাকা আছে নাকি? তাই সে তোমাকে বলেছে? টাকা না থাকলেও টাকা পাওয়ার রাস্তাটা সে বলে দিয়েছে মৃত্যুর সময়। টয়ন তার ফোনের কথায় বেশি করে বলেছে যেন আমি ফোনটা চেক করি, আর চেক করে জানতে পারি গাড়ি রাখো লোকেশন অনুযায়ী পৌঁছে গিয়েছি। নাসির সাহেব হলো একজন বিশাল বড় ব্যবসায়ী। জরিপ অনুসারে তার কাছে টাকার পরিমাণ অল্প বলা হয়েছিল, কিন্তু ডেভিল মানে আবির বুঝে গিয়েছে নাসিরের কাছেই অনেক বেশি টাকা আছে। তবে তার থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যার খবর কেবলমাত্র টয়নি পেয়েছে। আর সেটার তথ্য সব তার নিজের ফোনের মধ্যেই রেখেছিল। এখন আবির জানে সেই জিনিসটা আসলে কী ছিল। তারপর আবির গাড়ি থেকে নামলো। বাড়িটা 2 তলা, তবে বিশাল এরিয়া জুড়ে একটা বড় মেনশনের সামনে অনেকগুলো সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আবির গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। অর্ক পাশে এসে বলল, কি ব্যাপার? আমরা এখানে আসলে কি করতে এসেছি? সোনা খুঁজতে। সোনা? মানে কিসের সোনা? নাসির সাহেবের গোপন সোনার ব্যবসা করে, আর ওর বাড়ির একটা সিক্রেট রুমে 500 কোটি টাকা সোনা আছে। হয়তো তার বেশি টাকা সোনা আছে, আর ওই সোনাগুলো আমার চাই। কোনো বড় মাফিয়ার কাছে সেটা বিক্রি করব। কি? আবিরের কথাগুলো শুনে অর্ক আর রিফাত চমকে উঠল, কারণ আবির একমাত্র জানে এই বাড়িতে সোনা আছে। রিফাত আর অর্ক এত বছর ঢাকা থাকা সত্ত্বেও ওরা কিছু জানে না এত টাকা সোনা নিয়ে নাসির মিয়া এই বাড়িতে আছে। কিন্তু আবির কিভাবে জানলো? অর্ক কৌতূহলী হয়ে প্রশ্ন করল, ভাই তুমি এসব কীভাবে জানো? বললাম না, টয়নের ফোন থেকে জেনেছি। সে চলে যাওয়ার আগে সোনার হরিণের খোঁজ দিয়ে গেছে। এখন শুধু আমাদের তা হাতিয়ে নিতে হবে। ডেভিল ব্যাংকের সিকিউরিটি হ্যাক করে টাকা হাতিয়ে নিত, আর এই ভিলেন টাকা নয়, সোনার সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নিবে। গাড়িতে উঠো বলছি। আবির গাড়িতে উঠে বসলো। পুরো এরিয়া দেখা শেষ। 30 জনের মতো সিকিউরিটি বাড়ি সহ গেটের বাইরে আছে। আবির এখন অর্কের বাড়িতে যেয়ে একটা ড্রোন বোম ডিভাইস লাগাবে, আর সেটা দিয়েই ও সব সিকিউরিটিকে দূরে বসেই মেরে ফেলতে পারবে। আবির বলল, টয়নের ফোনে ওর তৈরিকৃত ডাক ওয়েবের ওর নিজস্ব সাইটের কথা বারবার বলেছিল। কেউ যদি একটা জিনিস বারবার বোঝাতে চায়, তাহলে সেটার মধ্যে কিছু না কিছু থাকবেই। সিংহের গোয়াতে মাংসর গন্ধ, বাইরের শকুনের দল, সিংহের গর্জন, পুরো জঙ্গল ভয়ে কম্পিত হবেই। টয়নের সাইটে অ্যাটাক করার কোনো ওয়েই ছিল না, কারণ টয়নের সাইটটি ডেভিলের সাইটের সাথে সংযুক্ত ছিল। কিন্তু আশার ব্যাপার হলো, ডেভিল ওর সাইটে গত কয়েক বছর ধরে ওপেনই করেনি, তাই ওর হ্যাক করা অন্য সাইটগুলো ওর সাথে পুরোপুরি মিশে যায়নি। ডেভিলের থেকে টয়নের তৈরিকৃত সাইট কেড়ে আনার জন্য আমি কতগুলো ভাইরাস বানিয়েছি, সেগুলো কাজে লাগিয়ে
টয়নের সাইডটি আমার বানানো ভিলেন সাইটে সংযুক্ত করে দিই। এরপর গল্পটা সহজ। টয়নের সাইটে প্রবেশ করে দেখতে পাই একটি নস্কা। নস্কাটি আমেরিকাতে যেয়ে করা। আর মজার ব্যাপার হলো সেখানে কেবল একটি নস্কা নয়, অনেকগুলো নস্কা করা আছে। মূলত টয়নের হ্যাকার, কিন্তু ওকে দিয়ে টমাস মানুষ চরম লেভেলের ক্ষতি করত। আর কাছে সোনা বা খনি আছে, সেসব টয়েন লোকেশন হ্যাক করে খবর জমিয়ে রাখত। সেই অনুযায়ী টয়েন প্রতিটা খনির পিছনে একটি করে নস্কা বানিয়ে রাখত। নাসার স্যাটেলাইট 101.18 মিলিয়ন ডলার টাকা বন্দোবস্ত আছে, যার নস্কা আছে এখন আমার কাছে। মানে টয়েনের কাছে ছিল, কিন্তু টয়েন তো নেই, সেই কারণে সবটা আমারই আছে। আর এই নস্কার রহস্য আমার মতো লেজেন্ডরাই বুঝতে পারবে। চিন্তা নেই, আমি রাজ করতে যাচ্ছি এই পৃথিবীতে। এখন সময় শুধু ভিলেনই দেখানো। টয়েন এখানে এসেছিল দুটো কারণে, টমাসের জন্য হ্যাকার খোঁজা, আরেকটু হলো নাসিরের সোনা হাতিয়ে নেওয়া। এটা আন্দাজ বলেছি, টমাসের সাথে এ ব্যাপারে কথা হয়নি, কিন্তু ধারণা এটাই বলছে, আই নিড মানি, মানি ইজ হানি। আবিরের কথা শুনে ওরা দুজন স্তব্ধ হয়ে যায়। আবির ওর কথাগুলো বলে জানালার দিকে তাকালো। অর্ক আর রিফাতও আবিরের দিকে তাকালো। ঠিক তখনই জোরে ব্রেক কষে অর্ক, সাথে সাথে গাড়িটা থেমে যায়। আবির আর রিফাত প্রায় কাঁচ ভেঙে বাইরে পড়তেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে সব স্বাভাবিক হয়ে যায়। অর্ককে গালি দিয়ে উঠল রিফাত। অর্ক বলল, সামনে দেখো সবাই। ওরা সবাই সামনে তাকায়, দেখে একটা লোক কালো কোট আর প্যান্ট পরে গাড়ির সামনে পড়ে আছে। মানে লোকটাও হুট করে এসে ব্রেক করে আবিরদের গাড়ির সামনে, কিন্তু লোকটা টাল সামলাতে না পেরে গাড়ির সামনের কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। অর্ক জানে আবিরের কথা শুনতে শুনতে সে রং সাইডে চলে এসেছিল, যার জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ওরা সবাই বেঁচে গেছে। অর্করা গাড়ি থেকে নামে, দৌড়ে লোকটার কাছে যায়। অর্ক যেয়ে কথা বলা শুরু করতেই লোকটা ঝাড়ি দিয়ে বলে, আপনাদের এখনই জেলে দেব। রাস্তাঘাটে আপনারা গাড়ি ঠিকভাবে চালাতে পারেন না, দেখি কে আপনাদেরকে ছাড়িয়ে আনে। আবির তাড়াতাড়ি লোকটার কাছে যায়, লোকটার মুখের দিকে তাকালো। আবিরের বয়সে প্রায় 3। আবির খুব নরম গলাতেই বলল, ভাই আমাদের ভুল স্বীকার করছিস। দুর্ঘটনা বলে তো হয় না, দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে বা শুকরিয়া আদায় করুন। অনেক কিছু ঘটতে পারতো, প্লিজ এমন করবেন না। আমাদের যা খুশি বলুন, দরকার হলে জরিমানা নিন, তবুও। আমি তো আজ মারাও যেতে পারতাম। মরেননি তো, তাহলে এত কিসের কথা? অর্ক চুপ। ভাই দয়া করে মাফ করে দিন। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। আর এই আমান জরিমানা নেয় না, আমানের অনেক আছে। আপনার নাম আমান, আমি আবির, ও অর্ক ও রিফাত। ভাই লোকজন আসছে, আশেপাশে আমরা যাই। ঠিক আছে, আপনাদের গাড়ির নম্বরটা দিন। আবির সব ঝামেলা মিটিয়ে সেখান থেকে চলে আসে। যার সাথে ওরা অ্যাক্সিডেন্ট করতে যেও করেনি সে হলো আমান। আমান আরিয়ার কাছেই যাচ্ছিল, কারণ আমান সকালে বিষ্ণুর মাধ্যমে আরিয়াকে আজ সারাদিন রাতের জন্য নিজের কাছে কিনে নিয়েছে। আর আমান সেই দিকেই যাচ্ছে। আরিয়ার লোকেশন কিছুটা সামনে। আরিয়ারা সেদিক দিয়েই গাড়ি চালিয়ে এসেছিল, আবিররা সেদিক দিয়েই গাড়ি চালিয়ে এসেছিল। কিন্তু আবির তো আর জানে না আরিয়া বেঁচে আছে। আর আমানই যে আরিয়ার সাথে দেখা করতে যাচ্ছে। ওদিকে আবির তার গন্তব্যে চলে যায়, কারণ এখন ওর অনেক কাজ। সে মিলিটারি বেসে যেয়ে বুলেট প্রুফ গাড়ি আর ভেস্ট মানে ড্রেস চুরি করবে। তবে সে তো ডিভাইস সিক্রেট রুমে আছে। আর সোনা নেওয়ার জন্য ওর এখন কয়েকটা বাইক, গাড়ি, একটি ছোটোখাটো বাড়ি, ল্যাপটপ, কম্পিউটার দরকার, যা কেনার জন্য এত টাকা ওর কাছে নেই। তাই প্রথমত আবির কোনো বড় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা ডাকাতি করবে। হ্যাক করে টাকা ট্রান্সফার করে পরে নতুন অ্যাকাউন্ট বানিয়ে টাকা তোলার মতো সময় আবিরের কাছে নেই, কারণ আবির তার চাচাকে জমির জন্য টাকা দেবে। তারপর সোজা আমেরিকাতে চলে যাবে টমাসের কাছে। নাসা কোম্পানির হ্যাক করার বড় রকমের প্ল্যান আছে আবিরের মাথায়। নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করেছে। সিয়াম, মাসুম আর নেহাকে সে ভিতরে রেখেছে। লাবণ্য আছে। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে ওর সাইডে প্রবেশ করে।
কারণ একটি সংগ্রহ ভাইরাস একটি ইনস্টল করা আছে নিলয় ডেভিল সার্ভারে। এলান বলল, সরি, আমি শিওর যেখানে ভাইরাস ইনস্টল দেওয়া হয়েছে সেখানে কোনো সাইট ছিল, আর সেটা ভাইরাসের দ্বারা ওই সাইটটিকে হারিয়ে গেছে। কোনো হ্যাকার এখান থেকে এই সাইটটির সব তথ্য নিয়ে সাইটের সব কিছু ব্ল্যাঙ্ক করে দিয়ে গেছে। কে হবে? ব্ল্যাক উইজার। নাসার সব ছোটোখাটো তথ্য চুরি করে এডিট করে প্রকাশ করে থাকে, মানে ব্ল্যাকমেল করে, আর বারবার হুমকি দিয়েছে নাসার সিস্টেম হ্যাক করার। হয়তো সে হ্যাকার, আর ও জেনে গেছে আমি ডেভিলকে নিয়ে কাজ করব নাসার রক্ষার্থে, তাই সে আপনার সাইটটি এসে তথ্য চুরি করে নিয়েছে। আমার তা মনে হচ্ছে না, কারণ আমার সাইটে ডার্ক ওয়েবে সবচেয়ে ব্যবহৃত উপর পর্যাপ্ত লিঙ্ক তৈরি করা, আর সেটা কেবল এই লিঙ্কের উদ্ভক্তি কোনো সাইট আমার সব তথ্য চুরি করতে পারে। অন্য কোনো লিঙ্ক তৈরি করে সাইটে আমার প্রবেশ করতে পারবে না। আমি যে টর ব্রাউজার দিয়ে হিডেন উইকি লিঙ্কের মাধ্যমে ডার্ক ওয়েবে আছি, সেটাতেও আরও একটি সাইট আছে যার নাম দ্য ভিলেন, আর এই ভিলেন সাইটটাই আমার সাইটের থেকে সব তথ্য চুরি করছে। বাট ও কে? ভিলেন কে আমার জানতেই হবে। ভিলেন যদি বড় কিছু করে ওকে আমি শেষ করব। ভাই, ভিলেন কে তা জানার আগে আমাদের বের করতে হবে ভিলেন কোন সিটিতেই রয়েছে। ঠিক, এটা জানতে পারলেই আমরা বুঝতে পারবো আসলে হয়েছেটা কি। নিলয় ওদের কথা শুনে কাজ শুরু করে। ঠিক তখনই নিলয়ের পিসিতে একটি মেসেজ নোটিফিকেশন বার চলে আসে। নিলয় প্রথমে ভাবে এটি কোনো হ্যাক ট্রিকল কিনা, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো এটি কোনো হ্যাক ট্রিকল না, কারণ নোটিফিকেশন বারটি তখনও স্ক্রিনে শো করছে। নিলয় সহ সবাই সেটা পড়া শুরু করে। হ্যালো ডেভিল, ওয়েলকাম ব্যাক ইন ডার্ক সিটি। তোমাকে একটি কথা বলার ছিল। বলা যায় তোমাকে একটি চ্যালেঞ্জ দিলাম, আমাকে থামিয়ে দেখাও। আমি খুব শীঘ্রই নাসা সিস্টেম কন্ট্রোল নিতে যাচ্ছি। তোমাকে যতই ব্যবহার করুক না কেন আমাকে তুমি থামাতে পারবে না। শুধু তুমি না, কেউ নেই আমাকে থামানোর মতো। খুব শীঘ্রই দেখা হবে ডেভিল, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই। ও সরি, বলা হয়নি আমি কে। আই অ্যাম ব্ল্যাক উইজার্ড। নিলয় অবাক হয়ে স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকে। এমন করে ওপেন চ্যালেঞ্জ ডেভিলকে কেউ কোনোদিন করেনি। ডেভিল তাড়াতাড়ি নাম্বারটি খোঁজার জন্য নোটিফিকেশান অ্যাক্টিভ চেক করে, কিন্তু সেখানে কোনো মেসেজ নেই। নিলয় বুঝে যায় হ্যাকারটি খুব পাকা একজন খেলোয়াড়। নিলয় চেয়ার থেকে ওঠে, রিশানকে ডাক দেয়। রিশান আসতেই নিলয় বলল, নাসার কেউ আমাদের কোনো স্যাটেলাইট হ্যাক করেনি, বরং নাসা নামে ব্যবহার করে কোনো এক হ্যাকার আমাদের স্যাটেলাইট হ্যাক করার তথ্য চুরি করছে, আর সে এটা বন্ধ করবে না। নাসার নাম সে হ্যাক করছে, আর অবশ্যই নাসার কোনো শত্রু হবে। এলান, রবার্টের সাথে কারো শত্রুতা আছে? আছে, টিমাসের শত্রুতা আছে। তাহলে আমি শিওর থমাসের কোনো হ্যাকার কাজটি করছে। সেটা কিছুটা হলেও সত্যি হতে পারে, বাট নাসার এমন কোনো শত্রু কীভাবে আসলো? নিলয়, আমাদের স্যাটেলাইট থেকে কি তথ্য চুরি বন্ধ হবে না? হবে। আমাকে একটু সময় দাও, আমি একটি সফটওয়্যার বানাচ্ছি। সেটা এখন স্যাটেলাইটে সবার ইনস্টল করলেই কোনো সাইটে যদি কোনো স্যাটেলাইট হ্যাক করার জন্য অ্যাটাক দিয়ে থাকে তবে সেই সফটওয়্যার বাধা দেবে। কিন্তু ভয় হলো সেটা কোনো দেশের স্যাটেলাইট হ্যাক করতেও পারবে না, দেশের বড় কোনো সার্ভার ডাউন করে দেবে। আমি সব কিছু চেক করে ঠিক করে দেব, একদিন সময় লাগবে। ওকে, তুমি তাহলে সব কিছু রেডি করো। নিলয় তার মতো করে কাজ করতে থাকে, কিন্তু ওর মনে একটাই চিন্তা, কে ওই ব্ল্যাক উইজার্ড, আর আসলে সে কি চায় রবার্টের থেকে নিলয়ের কাছে কেন? তবে কি নিলয়ের যেতে হবে আমেরিকাতে? আরিয়া বসে আছে, আমান আসে ভিতরে, হাতে ব্যান্ডেজ, কপালেও কেটে গেছে। আমানকে এভাবে দেখেই আরিয়া বেশ উত্তেজিত হয়ে পড়ে। মনের মধ্যে কেমন একটা ভয় চিন্তা চলে আসলো অজান্তেই। আমানের কাছে দ্রুত এগিয়ে যায় আরিয়া, প্রশ্ন করে, কি হয়েছে তোমার? এভাবে কেন আসছো? ঠিক আছো তুমি? আমান এক পলক আরিয়ার দিকে তাকালো।
কারণ এভাবে ওর স্ত্রীও কখনো খেয়াল নেওয়ার মতো কথা বলেনি। আরিয়ার উত্তেজিত ভাব দেখে মনে হচ্ছে আমানের স্ত্রী সে। আমান আরিয়ার চিন্তাগ্রস্ত মুখের দিক থেকে চোখ সরাতে পারল না। আরিয়া বলল, এভাবে তাকিয়ে আছো কেন? বলো কি হয়েছে? আর ঠিক আছো তুমি? আসার পথে 3 জন লোকের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন বড় কিছু না, সব কিছু ঠিক আছে। কি বলো এসব? অ্যাক্সিডেন্ট? যদি অনেক বড় কিছু করে বসতো? কারা ওরা? ঠিক আছে তো বাবা, আর ওই 3 জনের মধ্যে 2 জন অনেক ভালো, কথা বলে ঠিকঠাক করে নিয়েছি। কি যেন নাম বলেছিল, চিনবে না, অর্ক। আর মনে নেই, অর্ক বিয়াদবের মতো কথা বলেছিল, তাই নামটা মনে আছে। দুটো খুশি দিতে পারতাম। কেমন আছো এখন? ভালো, এত চিন্তা করা লাগবে না। বলেছে তো তোমাকে। একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? তোমাকে এখান থেকে নিয়ে যাব। মানে কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে, সেখানে তুমি আর আমি থাকব। কি বলছো তুমি এসব? আমি থাকবো মানে? এখান থেকে তোমাকে নিয়ে সোজা কাজী অফিস, তারপর বিয়ে, একসাথে থাকব, আমাদের বাবু হবে, একটা সংসার হবে, বুঝলা? আমানের কথা শুনে আরিয়া ওর থেকে দূরে চলে আসে। এটা কখনো সম্ভব না। সমাজের চোখে আমান অপমানিত হবে। একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যায়, ধর্ষিতাকেও বিয়ে করা যায়, কিন্তু একটা পতিতাকে কখনো সংসার বা বিয়ে হয় না। আরিয়া চাইছে না আমানের জীবনটা এভাবে শেষ করতে। আরিয়ার এমন সরে যাওয়াতে সে কাছে আসে, আরিয়ার মুখ ওপরে তুলে বলে, তুমি খুশি হওনি? দেখো আমান, আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার টাকা আছে, তোমার একটা ভালো জীবনও আছে, সেখানে তুমি চাইলে একটা সুন্দর ভালো মেয়ে খুঁজে বিয়ে করতে পারবে খুব সহজেই। আমাকে তুমি বিয়ে করো না। তাছাড়া আমাকে তো এমনিতেই টাকা দিয়ে রাখতে পারো, এখানে বিয়ে করার কি আছে? কোনো মেয়েকে নিয়ে একই বাড়িতে থাকাটা হলো লিভ টুগেদার, আর একসাথে বিয়ে করে একই ছাদের নিচে থাকাটা হলো ভালোবাসা, নারীর আত্মমর্যাদা, বুঝলে? আমানের কথা শুনে আরিয়া চুপ হয়ে গেল। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না। আমান আরিয়ার হাত ধরে। আরিয়া বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমানের দিকে। আরিয়া নিজেই আমানকে জড়িয়ে ধরে। আমান আরিয়াকে জড়িয়ে নেয় বুকে। তারপর আবির রাতে বাইরে বের হলো। ওর কাছে এখন অনেক উন্নত মানের গ্যাজেট আছে, মিনি ড্রোন ক্যামেরা, ছোট বোম ডিভাইস, ফ্রিজ করা যন্ত্র, সব কিছু ও বানিয়ে সে একাই বের হয়েছে মিলিটারি বেসের উদ্দেশ্যে। আবিরের পরে অর্ক আর রিফাত আসবে। আবির হেঁটেই যাচ্ছে, হঠাৎ অনুভব করলো ওর পিছনে কে যেন হেঁটে আসছে। এই ছেলে, এত জোরে হাঁটো কেন? তুমি? একটু বাজারে গিয়েছিলাম, আমাদের খাবার ফুরিয়ে গেছে, তাই আনতে গিয়েছিলাম। ও, তা কোথায় যাচ্ছ? সামনের দিকে। তুমি আমার দিকে তাকিয়ে কেন কথা বলো না? এমনিতেই ভালো লাগে না তাই। কোনো পুরুষ আছে নাকি যে নারীদের ভালো লাগে না? না, আমার লাগে না। আবির হনহন করে হেঁটে চলে আসে। ফারিয়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এমন ছেলেকে এই প্রথম দেখছে, যে ছেলে অন্য সব ছেলেদের চাহিদার মতো করে কথা না বলে। সেই ছেলের মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য সেই ছেলে গম্ভীর হয়ে থাকে। আবিরের মধ্যে অনেক কিছুই রয়েছে, সেজন্য ফারিয়াকে সে ইগনোর করে। ফারিয়া দৌড়ে আসে আবিরের কাছে, বলে, আমি খারাপ বলে কি কথা বলা যায় না? আবির থেমে দাঁড়ায়, ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। ফারিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, যে ছেলের টাকার প্রতি নেশা থাকে সেই ছেলে নারীর প্রতি আসক্ত হয় না। আবির আর কিছু বলল না, সে চলে যায় সেখান থেকে। আর ফারিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের চলে যাওয়া দেখতে থাকে। তারপর আবির এগিয়ে যেতে থাকে। মিলিটারি বেসের কাছে চলে এসেছে ও। বিশাল এরিয়া জুড়ে মিলিটারি বেস। আবির একবার তাকিয়ে নিল আশেপাশে। আবির খবর পেয়েছে এখন অর্ধেকের বেশি মিলিটারি চলে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনিং প্রদানের জন্য। ঢাকায় ওদের মেন ক্যাম্প।
আর প্রতি বছর 1 মাসের জন্য ঢাকার এই মেন ক্যাম্প ছেড়ে মিলিটারিরা বিভিন্ন শাখাতে যেয়ে ট্রেনিং করে আসে। আবির আশেপাশে তাকাই, সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। ওর ডান হাতে একটা ডিভাইস, যেটার নামও এখনও ঠিক না করলেও কাজের জন্যই বানিয়েছে। ডেভিল নিলয়ের ফ্লাই স্টোনের মতোই অনেকটা, তবে আবিরেরটা আলাদা। ক্যামেরা ফ্রিজ করে দেওয়ার সুইচ আছে, আর যখন ক্যামেরা ফ্রিজ হবে তখন ওই ড্রোনের আরও একটি কাজ হলো গ্রাফিক্স তৈরি। হুবহু বাস্তব সেম গ্রাফিক্স মোড অন হয়ে মনিটরে শো করবে। মনিটরের সামনে যে বসে থাকবে সে বুঝতেই পারবে না ক্যামেরাতে কিছু করা হয়েছে। আবির 5টা ক্যামেরার কাজ অফ করে দিল। রিফাত আর অর্কের অপেক্ষা করছে ও। কিছু সময় পর দুজন আসলো। আবিরের প্ল্যান হলো ওরা মিলিটারি বেসে ঠিক সামনের গেটে মারামারি করবে। গেটের সাথে থাকা সিকিউরিটিগুলো ওদের কাছে আসবে, আর তখনই আবির বাইকের ল্যাম্পপোস্টের বাতি ব্লাস্ট করবে ডিভাইসের মাধ্যমে। রিফাত আর অর্ক 2 দিক দিয়ে এসে ঝামেলা শুরু করে দেয়। গেটের কাছে থাকা কয়েকজন গার্ড চলে আসে ওদেরকে থামাতে। আবির সাথে সাথেই বাতি ব্লাস্ট করে দিল। এরপর সে ভিতরে চলে যায়। কয়েকজন মিলিটারি ঘটনা বোঝার জন্য সেখানে যায়। এদিকে রিফাত আর অর্কের ঝামেলার কারণ মিট করে দেয় মিলিটারি। ওরা 2 জন সেখান থেকে চলে যায়। আবির ভিতরে আসে, সব ক্যামেরাগুলো ফ্রিজ করতে থাকে। ওর আরও একটা ডিভাইস দিয়ে ড্রোন ছেড়ে চারপাশ থেকে দেখতে থাকে। সে মিলিটারিদের চোখ ফাঁকি দিয়ে সিক্রেট রুমের সামনে আসলো। সেখানে 2 জন মিলিটারি দাঁড়িয়ে আছে। আবির একটি মাস্ক পরে নিল। রুমের সামনে সিসি ক্যামেরা অলরেডি ব্লক করে দিয়েছে। আবির সরাসরি ভিতরে প্রবেশ করে। মিলিটারি 2 জন আবিরকে এভাবে দেখেই অবাক হয়, কারণ এখান থেকে সাধারণ পাবলিক অ্যালাউ নেই। শুধুমাত্র মিলিটারিরাই আসতে পারবে, আর গলাতে তাদের কার্ড ঝোলানো থাকবে। কোনো মিলিটারির আত্মীয়রাও আসতে পারবে না। এখানে আসা মাত্রই কোনো সাধারণ পাবলিককে সরাসরি গ্রেপ্তার করা হবে। সন্দেহভাজন হলে তাকে ওপেন গুলি করে মেরে ফেলা হবে। আর আবিরকে দেখে সন্দেহ নয়, ধরেই নিয়েছে আবির ক্রাইমবাজ। আবিরকে দেখে একজন বলল, আর ইউ? আই অ্যাম ভিলেন অফ ক্রিমিনাল। হোয়াট? পাশে থাকা আরেকজন মিলিটারি আবিরের দিকে শটগান তাক করে। আবির ওর শার্টের বোতামে থাকা একটা সুইচ চেপে দিয়ে 2 হাত উপরে তোলে, যেন স্যালেন্ডার করা স্টাইলে সে দাঁড়িয়ে আছে। আবির শব্দ করেই হাসল। যিনি পিস্তল তাক করে ধরেছে তিনি শ্যুট করতেই যাবে, তখনই ধপ করে একটি শব্দ হলো। সাথে সাথেই সাদা ধোঁয়া বের হতে থাকে, কারণ আবির অজ্ঞান হওয়ার স্প্রে প্রয়োগ করে দিয়েছে, যা একটা ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করছিল, যার সুইচ ছিল আবিরের শার্টের সাথে লাগানো। আবির সিক্রেট রুমের দরজার সাথে যায়। একটি সিসি ক্যামেরা অফ করে নিল সে। সিক্রেট রুমে প্রবেশের জন্য একটা কোড দরকার। আবির ফোন বের করে রিফাতকে কল দিল। ওপাশ থেকে রিফাত কল রিসিভ করে রিফাত বলে, আবির, কাজ কত দূর? মিলিটারি কিন্তু গেটেই আছে, জলদি করো। আমি একটি ছবি পাঠাচ্ছি। ছবিটা স্ক্যান করে ডাক ওয়েবে যাবে, সেখানে আমার সাইটে প্রবেশ করবে। আমি একটি কিউ কোড স্টেপ দিয়ে স্ক্যানার হ্যাক সিস্টেম চালু করছি। আমার আইডির নাম ভিলেন, আর পাসওয়ার্ড ভিলেন দ্য সিক্রেট কিলার। এগুলো দিলে পাসওয়ার্ড কি সেটা শো করবে, কারণ আমি সব কিছু অ্যালার্ট করে দিয়ে এসেছি। ক্লোন বানানো বাকি ছিল, ছবিটা স্ক্যান করলেই ক্লোন হয়ে যাবে। আর এখানে যতবার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে সব কিছু শো করবে। জলদি করো। আবির ফোন কেটে দেয়। সিক্রেট রুমে প্রবেশের জন্য লাল বোর্ডের মতো একটি কোড বোর্ড সেখানে আছে, মানে ক্যালকুলেটরের মতো দেখতে। আবির ছবি তুলে পাঠিয়ে দেয়। 1 মিনিটের মধ্যে আবিরের ফোনে মেসেজ আসে, কোডটি 5626। আবির তাড়াতাড়ি পাঠিয়ে সিক্রেট রুমে প্রবেশ করে। বুলেট প্রুফ ড্রেস দেখতে পেল ও। আবির তাড়াতাড়ি সেখান থেকে অনেকগুলো ড্রেস ব্যাগে ঢুকিয়ে নেয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। সিক্রেট রুমের বাইরে থাকা অজ্ঞান হওয়া 2 জন মিলিটারি থেকে আবির একজনের ড্রেস আর কার্ড খুলে নিল। তারপর সেটা পরে ও সেখান থেকে বের হয়ে চলে আসে। আজ রাতেই ও ব্যাংক লুট করবে, কারণ এখন আবিরের টাকার অনেক প্রয়োজন। কম্পিউটার, গাড়ি, বাইক সব কিছু দরকার। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ওর সব প্রসেস শেষ। আপাতত কোনো হ্যাকার বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে তথ্য চুরি করতে পারবে না কেউ। নিলয় চেয়ার ছেড়ে রুম থেকে যখনই বের হতে যাবে তখনই একটি রেড সিগন্যাল বেজে ওঠে। টিকটিক করে সিগন্যাল বাজতে থাকে।
তাড়াতাড়ি রিশান সহ আরও কতগুলো পুলিশ দৌড়ে এগিয়ে আসে রুমে। রিশান বলে, ওহ নো, মিলিটারি বেস থেকে জরুরি ফোর্সের জন্য আর সেখান থেকে কিছু চুরি হওয়ার কারণে সিগন্যাল বেজে উঠেছে। আমাদের জলদি যেতে হবে। 1 মিনিট, ঠিক বুঝলাম না। মিলিটারি বেস থেকে চুরি মানে কি? মানে সেখান থেকে কেউ কিছু চুরি করেছে আর ওরা তা জানে না, কিন্তু যখন চেক করেছে তখন অ্যালার্ট সিগন্যাল বাজিয়ে দিয়েছে চোরকে ধরার জন্য। এই সিগন্যাল সরাসরি বাংলাদেশের এই মেইন তথ্য কেন্দ্রের অফিসে আসবে সেটা। কিন্তু সেখানে তো হাই সিকিউরিটি আছে, আর এমন সিগন্যাল আসার কথা সিক্রেট রুম থেকে চুরি হলে। তবে কি যে চুরি করেছে সে কোনো সাধারণ চোর নয়, সে কি কোনো হ্যাকার? একদম ঠিক, কারণ সেখানে কোডের মাধ্যমে সব কিছু করতে হবে, আর একজন হ্যাকার ছাড়া কেউ এই কোড ভাঙতে পারবে না। কিন্তু হ্যাকার কে? দেশের সবচাইতে বড় হ্যাকার নিলয় তো আমাদের সামনেই আছে। তাহলে ওখানে এমন কোন হ্যাকার আছে যে কিনা সরাসরি এতটা সাহস দেখিয়ে মিলিটারি বেজে হ্যাক করে, সিক্রেট রুমের দফারফা করবে? আপাতত সেখানে তোমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করো, আমাকে কোড পাঠাও, আমি এখানে বসে সব দেখে নিব। ক্যামেরার কোড থাকে, ওই ক্যামেরার কোডের মধ্যে মনিটরিং করা হয়। ওকে, লেটস গো। রিশান কথাটা বলে সেখান থেকে পুলিশ নিয়ে চলে যায়। নিলয় চেয়ারে বসলো, ওর মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছে। নিলয় নিজে কখনো মিলিটারি বেসে হ্যাক করার মতো সাহস দেখায়নি। আর এ কোন হ্যাকার? ভিলেন নয় তো? ও সাইটে আমাকে প্রবেশ করতেই হবে, জানতেই হবে কে এই ভিলেন। নিলয় একা একাই বিড়বিড় করে কথাগুলো ভাবছিল। আমান বাইরে আসে, জীবনের সাথে দেখা হয় ওর। জীবনের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাই আমি আরিয়াকে নিয়ে যেতে চাই। মানে ওকে নিয়ে যেতে চান মানে কি? তাকে এখান থেকে একেবারে নিয়ে যাব। দেখুন আমান সাহেব, এটা কোনো সাধারণ পাখি না যে দেখলেন পছন্দ হলো আর কিনে নিয়ে গেলেন। সে আমাদের রাজকীয় পাখি, আর এমন ব্যবসা করি না আমি। আমার লাভ হয়ে গেলে আমি আরেক জায়গাতে তাকে বেচে দেব, সেখানেও কিছুটা স্বাধীনতা পাবে, কিন্তু আমি কোনো সাধারণভাবে ব্যবসা করি না। তাকে কত টাকা দিয়ে কিনেছিলেন? 80 লাখ। আমি আপনাকে 1 কোটি টাকা দেব, আমার সাথে ওকে যেতে দিন। আহা, টাকা হলে আমার কোনো কথা নেই, কিন্তু বুঝলাম না এমন একটা নিয়ে আপনি কি করবেন? ওকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। ও বুঝতে পারছি, মাঘির প্রেমে পড়ে গেছেন। আহা, ইতিহাসে এটা প্রথমবার। খারান, কাগজ রেডি করছি, সাইন করে সোজা চলে যাবেন। টাকাটা নিয়ে আসতে বলবেন কাউকে। ওকে। আমান আবার আরিয়ার কাছে যায়। আরিয়া চিন্তিত মুখ নিয়ে আমানের দিকে তাকিয়ে আছে। আমানকে দেখে আরিয়া বলল, আমি জানতাম জীবন আমাকে কখনোই ছাড়বে না, তুমি চলে যাও। ধুর গাধি, টাকার নেশা নারীর নেশার থেকেও বিশাল হয় বুঝলে। আমার টাকার নেশা নেই, কিন্তু জীবনের আছে। তাহলে কি তোমার নারীর নেশা? না, ভালোবাসার নেশা। আমি ভালোবাসা পেতে চাই, কেয়ার, দুষ্টু মিষ্টি শাসন, ভালোবাসা, অভিমান, রাগ, ঝগড়া পেতে চাই। এতেই চলবে। বুঝলাম। তা কত টাকা চেয়েছে? 1 কোটি টাকা। কি? এত টাকা? 1 কোটি টাকা দিয়ে কেন বেশ্যাকে কিনে ফেলে তুমি? আরিয়া প্লিজ, আমার সামনে তুমি নিজেকে কখনো খারাপ মনে করবে না, এটা তোমার কাছে আমার অনুরোধ। ওকে। আমান বাইরে আসে, সমস্ত কাগজ রেডি। জীবন কাকে যেন ফোন করে। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই জীবন বলে, অ্যাপামনি, এবার মাল ডেলিভারি দিতে পারবো না, অলরেডি বিক্রি হয়ে গেছে। আগেটা দিয়ে কাজ চালান। আর তাছাড়া ফারিয়া তো এখনও বেশ চাহিদার শীর্ষে। 2-1 বার আরিয়ার সাথে ফারিয়া দেখাও করেছে। ফারিয়া বলেছে আরিয়া বেশি দিন টিকতে পারবে না লাইনে। ফারিয়াকে যে বিক্রি করেছিলাম সেটা দিয়েই এখন সন্তুষ্ট থাকুন। জীবন ফোন কেটে দেয়। বোঝা যাচ্ছে ঢাকা শহরে একটি বিশাল বেশ্যাবৃত্তি চক্র আছে, যার মূল তৈরি হতে হলো জীবন। আর মেন রোস্টার হলো ওই মহিলা, যার আন্ডারে ফারিয়া কাজ করে রাতে। কিছুটা ট্যাক্স সে নিজে রাখে, আর কিছুটা ওই লিডার মহিলাকে দেয়। সাপ্লাই দেয় জীবন,
জীবন কিছুদিন ব্যবহার করে, তার কাছে লাগিয়ে পল্লী লিডারের কাছে বেচে দেয়। জীবনের আবার সাজ্জাদের মতো আরও অনেক লোক আছে, জীবনকে সরাসরি এনে দেয়, তারপর জীবন ব্যবহার করে বিক্রি করে দেয়। বিশাল বড় একটি চক্র। এখানে আমরা কি করব? একটি জঙ্গলের মধ্যে এসে অর্কের গাড়িটা থামে। আবির গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। অর্ক এসে ওর পাশে দাঁড়ালো। ডান পাশে রিফাত দাঁড়িয়ে আছে। অর্ক প্রশ্নটি করলো আবিরকে। আবির বলল, টয়নের ক্রেডিট কার্ড শো করাতে গেলে আপাতত ঝামেলা পড়ব, যদিও বাংলাদেশে এতটা সিকিউরিটি নেই যে তাৎক্ষণিকে আমাদের খুঁজে বের করবে। এখন অর্ক তুমি বাড়িতে যাবে, রিফাত আর আমি যাব ব্যাংকে। ঢাকার মধ্যে মোট 10টা ব্যাংক আছে, যেখানে সব মন্ত্রীদের টাকা, জনগণের মেরে খাওয়া টাকা আছে। শাপলা নামের ব্যাংক, প্রতিটা অ্যাকাউন্ট জরিপ করলে দেখা যায় সেখানে এক একজনের টাকার পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো। যদিও এটা হয়তো ভুয়া তথ্য, কিন্তু শিওর আমি, শাপলা ব্যাংক ডাকাতি করলে আমরা কোটি কোটি টাকা পাবো। আর সেই টাকা দিয়ে বাইক কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, গাড়িও কিনতে হবে। সেগুলো করার পর আমরা ওই সোনার ডাকাতি করব। সোনা ডাকাতির পর আমি তোমাদেরকে চিনব না, আর না তোমরা আমাকে চিনবে। আমি আমার মতো করে থাকবো আর তোমরা তোমাদের মতো করে। তবে গ্যারান্টি দিচ্ছি, কে সোনা বরাবি করেছে এই খবর কেউ কখনো জানতে পারবে না। একটা কথা সবাই মনে রাখবে, নো প্রুফ নো ক্রাইম, ঝামেলা নেই, অনলি চিল। অর্ক বাড়িতে চলে যাও। রিফাত আপাতত তুমি আগে ব্যাংকের দিকে চলে যাও, আমি অবস্থানে বুঝে আসবো। আর অর্ক তুমি থাকবে ল্যাপটপের সামনে। রিফাত তোমার পকেটে ফোন ব্লুটুথ অন করে রাখো। গাড়ির ডিকিতে ব্লুটুথ ডিভাইস দেখেছিলাম, সবাই সেটা কানে পরিয়ে যে যার মতো করে চলে যাও। কথা হবে কলে, আমি জানিয়ে দিব কার কী করতে হবে। রিফাত, আরেকটা কথা, ব্যাংকের অ্যাকাউন্টে হাত দেওয়া মানে পুরো দেশের পুলিশ, সিকিউরিটি এজেন্সি, র্যাব, এমনকি মিলিটারিরাও আমাদের পিছনে পড়ে থাকবে। তাই এমনভাবে ব্যাংকের সামনে যাবে যেন সেখানে কোনো প্রকারে তোমাকে নার্ভাস না লাগে, কারণ তোমাকে ক্যামেরাতে দেখা যাবে। সন্দেহে সাধারণ পাবলিকদের আচরণে আসবে, তাই সেইভাবে তুমি নিজেকে প্রেজেন্টেশন করবে। সেখানে যে অবস্থান বুঝে আমাকে জানাবে। আর অর্ক পিসির সামনে বসে থাকো, কোর্ট যাবে আমাকে জানাবে। বাই এখন। আবিরের কথা মতো সবাই যে যার মতো করে চলে যায়। আবির রিফাতের থেকে সিগারেটের প্যাকেট আগে থেকেই নিয়ে রাখছিল। আবির একটি সিগারেট জ্বালিয়ে জঙ্গল থেকে বের হয়। মেইন রাস্তা ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে ট্রেন রাস্তা। আবির ট্রেন রাস্তায় যে বসলো। টমাসকে কল দিল আবির। ওপাশ থেকে টমাস বলল, ইয়েস টয়েন। নো মোর টয়েন, অনলি ভিলেন ইজ স্পিকিং। ওহ তুমি, আমি জানতাম টয়েন হয়তো মরবে, কিন্তু ওর ফোন তোমার কাছে কেন? আমার কাছে কেন সেটা বড় কথা নয়, ভাবছি আপনি কেন ভয় পাচ্ছেন না এখনও। কারণ টয়েনের ফোনে অনেক কিছুই আছে। বাংলাদেশে কোথায় কার কাছে কতটুকু সোনা আছে তার নস্কা আছে, এমনকি রবার্টের স্যাটেলাইটের সম্পর্কে অনেক তথ্য আছে। কিন্তু আরও একটি তথ্য আছে যা দুজন মানুষ জানে, সেই তথ্যটা বিশাল। কি সেই তথ্য, আর কে কে জানে? টয়েন জানতো, আর এখন আমি জানি। এবার আপনি জানবেন। রবার্টের ব্যাপারে পৃথিবীতে জানে, তার স্যাটেলাইট আছে, ওর অনেক টাকার ব্যাপার, কিন্তু সেটা ভুল। রবার্ট অনেক আগেই ওর নামে নিজস্ব একটি কৃত্রিম উপগ্রহ বানিয়ে সেখানে প্লেনের সাহায্যে ওর যত টাকা আছে সংরক্ষণ করে রাখে। ওর সেই কৃত্রিম উপগ্রহর নাম রবার্ট 009। চাইলে আমি সেটা হ্যাক করে আমি বা আপনার কাছে এনে দিতে পারি। হ্যালো, শুনছো? আমি বলি শোনো, তোমার কাছে ফোন থাকা সত্ত্বেও আমার কেন ভয় করনি জানো? কারণ তুমি এমন একজন কেউ যে কিনা সব জানার পরেও আমাকে ব্ল্যাকমেল করেনি। বুঝেছিলাম তুমি একজন মাইন্ড গেমার, একটা রিয়েল হারামি। আই নিড ইউ, প্লিজ চলে আসো ইউএসএ, আমি সব ব্যবস্থা করছি। আসবো, তবে সময় মতো, কারণ সোনাগুলো যে আমার চাই সেগুলো নেওয়ার পরেই চলে আসবো। আবির ফোন কেটে দেয়। সে চাঁদের দিকে তাকালো। ওর মা আর বোন আরিয়ার কথা খুব মনে পড়ছে। সাথে মায়ের কথা ভেবে ওর বুকে হাহাকার সৃষ্টি হচ্ছে। চোখ পেয়ে পানি বের হয়ে পড়ল। তখনই সে শুনতে পেল, আমি কখনো কোনো ছেলেকে কাঁদতে দেখিনি। আবির যেন চমকে উঠল। ঘুরে পাশে তাকিয়ে দেখে ফারিয়া এসে দাঁড়িয়েছে। মেয়েটা এখানে কেন? ফারিয়া আবিরের পাশে এসে বসে। আবির তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। ফারিয়া বলল, আসলে আজকে কোনো কাস্টমার পাইনি, তাই এদিক সেদিক ঘুরছিলাম, সেজন্য চলে এসেছি এদিকে। আর দূর থেকে কাউকে বসে থাকতে দেখলাম, ভাবলাম কাজ হবে,
কিন্তু তো টাকা হাতাতে পারবো। কিন্তু এখানে এসে তোমাকে দেখলাম তুমি কাঁদছো। হুম কাঁদছো কেন? এমনি। আচ্ছা বাদ দাও, বলছি কি এক রাতের জন্য আমাকে রাখবে? বেশি না, সামান্য কিছু টাকা দিলেই চলবে, প্লিজ। আবির ফারিহার কথা শুনে অবাক চোখে তাকালো, তারপর